আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আবারও হাজির হয়েছি আমাদের বাংলা পঞ্চম ক্লাসটা কন্ডাক্ট করার জন্য। আজকে আমরা আলোচনা করব হচ্ছে কাজী নজরুল ইসলাম নির্মলেন্দু গুণ। ঠিক আছে, আমাদের কাজী নজরুল ইসলাম থেকে প্রায় সময় পরীক্ষায় আসে, যার কারণে বলবো এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা একটু মনোযোগ সহকারে ক্লাসটা শুনবেন এবং ভালো মতো পড়বেন। এরপর হচ্ছে আধুনিক যুগের কিছু শুরুতে আমরা জানি 1800 সাল থেকে আধুনিক যুগ শুরুতে কিছু বিষয় রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে কিছু বেসিক আলোচনা রয়েছে, ওগুলো আমরা এশিয়াটিক সোসাইটি বাংলা একাডেমি ওগুলো নিয়ে একটু দেখব। এরপর যে বিষয়টা আছে ব্যাকরণের সমাস নিয়ে আমরা প্রেলিত প্রশ্ন আসে, লিখিততে বিগত জুডিশিয়ারি কয়েকবার সমাস আসছে, সামনেও আসতে পারে, তবে কম্পালসরি না, মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না। এরপর অনুবাদ, আমাদের অনুবাদ আসে, এখানে অনুবাদের বিষয়টা আমরা দেখব। 5 নম্বরে অনুবাদ কিভাবে ভালো মতো আসলে প্রেজেন্ট করতে হয়, কিভাবে আসলে অনুবাদ করতে হয়, কিভাবে প্র্যাকটিস করবে সে বিষয়ে আমরা আলোচনা করব। অনেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন, আবার এখনও অনেকে সংযুক্ত হন নাই। যারা সংযুক্ত হয়েছেন আমাকে কাইন্ডলি একটু অ্যাসিওর করবে সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। আপনারা অ্যাসিওর করলে আমরা ক্লাসে চলে যাব ইনশাল্লাহ। একটু জানাবেন, অনেকে দেখা যাচ্ছে 12+ সংযুক্ত হয়েছেন, একটু কাইন্ডলি জানাবেন ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। একটু জানাবেন সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, যেহেতু শুরু করেছেন তাহলে আমরা ক্লাসে চলে যাচ্ছি ইনশাল্লাহ। আমি আরেকটা কিছুক্ষণ আগে আরেকটা ফাইল হচ্ছে আপলোড করেছি এই গ্রুপেই, সেটা হচ্ছে বাগধারা। আমি যেগুলো আসলে পড়েছিলাম সেগুলাই, মানে যেইখান থেকে আমি আসলে প্রিপারেশান নিয়েছিলাম আমার পার্সোনাল প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে, সেগুলো পিডিএফ করে আপনাদেরকে আমি এখানে আপলোড করেছি। সেগুলো ডাউনলোড করে রাখবেন, যদি মনে হয় যে আপনাদের জন্য আপনারা উপকৃত হবেন, এগুলো প্রিন্ট করে আপনারা নিজস্ব সংগ্রহ রাখতে পারেন, আস্তে আস্তে সেখান থেকে পড়তে পারেন। ঠিক আছে, 2টা ফাইল আপলোড করেছি, আরও কয়েকটা ফাইল হয়তো আমি আপলোড করতে পারি আগামী কয়েক ক্লাসের মধ্যেই। তো এগুলো একটু আপনারা ডাউনলোড করে যাতে পরবর্তীতে পান সেভাবে ড্রাইভে সেভ করে রাখবেন। যদি মনে হয় যে এগুলো আপনাদের কাছে 2-3টা বই মিলিয়ে করছি, তো যার কারণে আমার মনে হয় কি, যদি মনে হয় যে আপনারা প্রিন্ট করে উপকৃত হবেন তাহলে প্রিন্ট করতে পারেন, না হয় ফাইলগুলো সফট কপি আপনারা ভালো মতো প্রিজার্ভ করে রেখে দিবেন। ওকে, যখন রিটেন দিবেন তখন হয়তো কাজে দিতে পারে। সালাম জানিয়েছেন শরীফ ভুঁইয়া ছোট ভাই, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আজকে জানবো কাজী নজরুল ইসলাম সম্পর্কে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রশ্ন অবভিয়াসলি প্রতিবারই দেখা গেছে জুডিশিয়ারি প্রিভিয়াস ইয়ার প্রিলি এবং লিখিত পরীক্ষায় আসছে। তো বরাবরের মতো এই সামনে আপনারা 16তম দিতে যাচ্ছেন, সেখানেও আসবে বলে আমরা ধারণা রাখতে পারি। তো যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি চেষ্টা করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। সর্বপ্রথম ওনার জন্ম মৃত্যু আমাদের জানা জরুরি। উনি 1899 সালে এবং 1974 সালে মারা যান। ঠিক আছে, ওকে। এরপর আমরা দেখব হচ্ছে ওনার জন্মের পর ওনাকে আসলে ওনার নাম দেওয়া হয় দুকু মিয়া। কেননা ওনার পিতামাতার ওনার মায়ের থেকে পরপর 4টা সন্তান অকালে মৃত্যুবরণ করেন। হওয়ার পর ওনার মায়ের নাম ছিল জাহেদা খাতুন। উনি মারা যাওয়া ওনার 4টা সন্তান হয়, পরপর 4টা সন্তানই অকালে মৃত্যুবরণ করেন। তো অকালে মৃত্যুবরণ করে কাজী নজরুল ইসলাম জন্ম হয়েছিল বলেই ওনাকে ডাকা হতো, নাম দেওয়া হয়েছিল দুকু মিয়া। মানে অনেক দুঃখ করে উনি পৃথিবীতে আসছেন এরকম একটা নিয়ে। আবার ওনাকে ছোটোবেলায় কিন্তু আরও অন্য নামে ডাকা যায়, তেরা ক্যাপা। এগুলো জানতে হবে, বিকজ অফ পরীক্ষা আসতে পারে নিচের কোন লেখককে তেরা ক্যাপা বলে ছোটোবেলায় ডাকা হতো অথবা নজর আলী। ওনার এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের নাম। ঠিক আছে, যেমনটা আমরা পড়েছিলাম কোনো রাইটারের নাম রমজান পড়েছিলাম, কোনো রাইটারের নাম মিলু পড়েছিলাম, ডাক নাম ছিল। কোনো রাইটার আবার ছদ্মনাম ইউজ করেছিল, গাজী মিয়া ইউজ করেছিল, কোনো রাইটার অনিরা দেবী ইউজ করেছিল। যেই নামগুলো আপনাদেরকে আমি বলেছি ওগুলো একটা মেমোরি রিফ্রেশ করে কাকে কোন নামে ডাকা হতো একটু রিভাইভ করে নেন, নিজেদের মতো বলতে হবে না। রমজান, মেলু, তারপর হচ্ছে গাজী মিয়া, অনিলা দেবী, এরকম আরও কয়েকটা নাম পড়েছি, এগুলো একটু রিফ্রেশ করে নেবেন। এরপর আমরা দেখব হচ্ছে উনি সাহিত্যে নুরু নামেও লিখতেন, কিন্তু নুরু নামেও লিখতেন। ঠিক আছে, সাহিত্যে
বিভিন্ন জায়গায় নুরু নামেও লিখতেন। এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলাম সম্পর্কে ওনারা আসলে কিভাবে কি নামে ডাকা হতো। ওকে, ওনার জন্ম 1899 সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। এগুলো অনেক ইম্পর্টেন্ট, এখন ভবিষ্যতে নাও আসতে পারে। ওনাকে বলা হয় মুক্তক ছন্দের প্রবর্তক, মুক্তক ছন্দের প্রবর্তক। ওকে, এই ছন্দের প্রবর্তক, মুক্তক ছন্দ নামে একটা ছন্দের প্রবর্তক বলা হয় ওনাকে। উনি 1899 সালে জন্মগ্রহণ করেন। 1942 সালে উনি কি হয়, বাকশক্তি হারিয়ে ফেলেন, একদম সারা জীবনের জন্য নির্বাক হয়ে যান, কথা বলতে পারেন না। তো 43 বছর বয়সে উনি কি হয়, 1942 সালে 43 বছর বয়সে উনি বাকশক্তি হারিয়ে ফেলেন, আর কথা বলতে পারেননি। কি রোগে, দুরারোগ্য পিক্স ডিজিজ যেটাকে বলা হয়। এই রোগে আক্রান্ত হয়ে উনি বাকশক্তি হারিয়ে ফেলেন। কি হারিয়ে ফেলেন, ছিল না বাকশক্তি। ওকে, এই জিনিসগুলো উনি 1976 সালে মারা যায়। এবং যদি আরও ইনফরমেশন অ্যাড করতে চাই, উনি ল্যাঠো গানের দলে যোগদান করেন। একটা কথা আমরা পড়েছি ছোটোবেলা থেকে, ল্যাঠো গানের দল। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই ল্যাঠো, ল্যাঠো বলতে কি বুঝেন আপনি। ল্যাঠো বলতে আপনাকে ভাইবা তো জিজ্ঞেস করতে পারে যে কাজী নজরুল ইসলাম ল্যাঠো গানের দলে যুক্ত হয়েছিল বলে আমরা জেনেই, বাট এই ল্যাঠো মানে কি। ল্যাঠো মানে বলা হচ্ছে রাঢ় অঞ্চলের কবিতা, গান ও নৃত্যের মিশ্র আঙ্গিক চর্চার ভ্রাম্যমান নাট্যদল। দ্যাট মিনস ল্যাঠো হচ্ছে ওয়ান কাইন্ড অফ নাট্যদল, যারা বিভিন্ন নাটক মঞ্চায়ন করে। তো নাটকগুলো মঞ্চায়ন করা হচ্ছে রাঢ় অঞ্চলের কবিতা, গান এবং নৃত্যের মিশ্র আঙ্গিক। রাঢ় অঞ্চলের কবিতা, গান ও নৃত্য সবগুলাই মিশ্র আঙ্গিকে, ঠিক আছে, চর্চার ভ্রাম্যমান নাট্যদল। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ল্যাঠো বলতে কি বুঝেন। ওকে, এরকম প্রশ্ন আসতে পারে। কবি নজরুল কিন্তু একটা দৈনিক পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন, দৈনিক পত্রিকার, সেটার নাম ছিল কি, দৈনিক নবযুগ। এটার কি ছিলেন উনি, সম্পাদক ছিলেন। আবার দেখা যায় নজরুল নিজেই একটি পত্রিকা সম্পাদনা করেন, নিজেই একটি, সেটার নাম খুবই ইম্পর্টেন্ট বাংলা সাহিত্যে, ধূমকেতু। পরীক্ষায় প্রশ্ন অনেকবার এসেছে বিগত বছরে, প্রিভিয়াস ইয়ার জুডিশিয়ারি এবং বিশেষ আসতে দেখা গেছে যে ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন, কোন পত্রিকা, অথবা কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদনা করেন, ধূমকেতু। এটা এই জন্য না, এটা আরেকটা কারণে ইম্পর্টেন্ট, এই ধূমকেতু পত্রিকাটা জাস্ট বিকজ অফ এই ধূমকেতু পত্রিকার হেডিং ছিল এমন একটি কথা যেটা হলো, আই চলে আই রে ধূমকেতু, আদারে বাদ অগ্নি সেতু। আই চলে আই রে ধূমকেতু, আদারে বাদ অগ্নি সেতু। এই আই চল রে আই ধূমকেতু, আদারে বাদ অগ্নি সেতু, আদারে বাদ অগ্নি সেতু। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই কথার স্রষ্টাকে, আই চলে রে আই ধূমকেতু, আদারে বাদ অগ্নি সেতু, এটা কোন পত্রিকার স্লোগান অথবা এই উক্তির স্রষ্টাকে, পরীক্ষা প্রশ্ন আসতে পারে। তো আমরা যেহেতু জানি যে ধূমকেতু পত্রিকার সম্পাদক হচ্ছে কাজী নজরুল ইসলাম, তাহলে মুখস্থ যদি আমরা বলে দিই একদম উইথাউট এনি থিঙ্কিং, আমরা যদি বলে দিই যে এটা কাজী নজরুল ইসলাম, হবে না। কারণ যদিও বা ধূমকেতু পত্রিকার স্লোগান হিসেবে অথবা পত্রিকার উপরে ছিল এটা, কিন্তু এটার স্রষ্টা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পত্রিকাকার কাজী নজরুল ইসলামের ধূমকেতু পত্রিকা। এই পত্রিকার স্লোগান কি ছিল, আই চল রে আই ধূমকেতু, আদারে বাদ অগ্নি সেতু। এই কথাটা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে তার পত্রিকায় ইউজ করার জন্য। দ্যাটস ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট এবং আপনাদের মনে রাখতে হবে। ওকে, অনিরা দেবী, শরৎচন্দ্র, মিলু, জীবনানন্দ, গাজী মিয়া, মোশাররফ, স্বপ্নচূড়া, ওকে, থ্যাংক ইউ, বলতে পেরেছেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর, তাও আপনাকেও থ্যাঙ্কস, গুড। এরপর যদি দেখি আমরা
তাহলে এই ইনফরমেশনগুলো বেসিক ইনফরমেশন, সাধারণত এগুলো জানলে হবে। এগুলোর থেকে প্রশ্ন না আসলে ওনার সাহিত্যকর্ম থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। বেসিক এগুলা মনে রাখবেন। কত সালে উনি বাকশক্তি হারান, কত সালে অথবা কত বছর বয়সে, সাল বললে 42 আর কত বছর বয়স বললে তখন 43 বছর বয়সে। ল্যাটো কি সেটা আপনাদেরকে ইতিমধ্যে বলা হয়েছিল, অথবা বাল্যকালে অথবা জন্মগ্রহণ করার পর ওনাকে কি নাম দেওয়া হয়েছিল, অথবা শৈশবে ওনাকে কি কি নামে ডাকা হতো সে বিষয়ে জানতে হবে। ঠিক আছে, এরপর যদি বলা হয় উনি কোন পত্রিকা সম্পাদনা করেন, ওনার একটা আলোচিত পত্রিকার নাম কি, সম্পাদনা করেছিলেন ধূমকেতু, এটার স্লোগানটা কে দিয়েছিলেন, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, একটু দেখে নিতে হবে মনোযোগ সহকারে। এরপর দেখবো আমরা কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম। নজরুল এবং হচ্ছে প্রতিটা, আমি তো প্রথম বিষয় বললাম কবি নজরুল ইসলাম এবং হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, মোটামুটি ওনারা সাহিত্যের প্রতিটা ক্ষেত্রেই অবদান রেখেছিলেন। নাটক, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, ছোট গল্প, বড় গল্প, ওনারা হচ্ছেন সাহিত্যের প্রত্যেকটা ধারায় মোটামুটি অবদান রাখার চেষ্টা রেখেছেন, যার কারণে আমাদের মোটামুটি সবই পড়ার প্রয়াস রাখতে হবে। ওনার প্রথম প্রকাশিত যদি বলি, প্রথম গল্প বাউন্ডেলের আত্মকাহিনী, প্রথম কবিতা মুক্তি। তারপর যদি বলি প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। বেসিক্যালি এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের কারণে কাজী নজরুল ইসলাম সাহিত্যের ক্ষেত্রে অথবা বাংলা সাহিত্যে মোটামুটি আলোচিত হওয়া শুরু করেছিলেন, সমাদৃত হওয়া শুরু হয়েছিল। এবং এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের কবিতা ছিল 12টি কবিতা। কয়টি কবিতা? 12টি কবিতা। এই 12টি কবিতার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য কবিতা যদি বলি, বিখ্যাত কবিতা যদি বলি 12টি কবিতার মধ্যে, সেটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে বিদ্রোহী কবিতা। এবং এই বিদ্রোহী কবিতাটা প্রকাশ হয়েছিল বিজলি পত্রিকায়। বি মিল আছে, খেয়াল রাখেন। বিদ্রোহী, এটা প্রিভিয়াসের পরীক্ষায় আসছে, বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? বি মিল রয়েছে, বিদ্রোহী কবিতা বিজলি পত্রিকায়। ঠিক আছে, বিজলি পত্রিকায়। তাহলে আমরা জেনেছি ওনার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা লিখে ফেলছি, অগ্নিবীণা। ওনার এটার 12টি কবিতা রয়েছে, এখানে বিখ্যাত কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতা এবং সেটা বিজলি পত্রিকায় প্রকাশ হয়। এরপর যদি দেখি ওনার প্রকাশিত প্রথম প্রবন্ধ হচ্ছে তুর্কি মহিলার গোমটা কোলা। লেখা না বুঝলে বলার সময় শুনে নেবেন, অথবা আপনাদের বই থাকলে সেখানেও দেখবেন, এগুলো কিন্তু কমন ইনফরমেশন পারার কথা। প্রথম প্রকাশিত নাটক হচ্ছে ঝিলিমিলি। প্রথম প্রকাশিত যদি বলি আমরা গল্প গ্রন্থ অনেকগুলো গল্প নিয়ে একসাথে, বেতার দান। তারপর প্রথম প্রকাশিত উপন্যাস বললে দেখেন সাহিত্যের প্রায় প্রতিটা আসপেক্টেই উনি অবদান রেখেছেন, প্রতিটা আসপেক্টেই ওনার কোনো না কোনো লেখা রয়েছে। সেজন্য কিন্তু আমাদের প্রতিটা বিষয় পড়তে হবে। বাঁধনহারা উপন্যাস লিখেছিলেন মোট 3টি। এই 3টি কাজী নজরুল ইসলামের 3টি উপন্যাসের নাম, 3টি উপন্যাসগুলো নিয়ে বিগত বছর পিএসসি, বিসিএস, জুডিশিয়ারিতে অনেক প্রশ্ন হয়েছে। আমি আবারও বলছি, যারা আলোচিত সাহিত্যিক তাদের আলাদা এক্সেপশনাল যে কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কারণ সেগুলোর থেকে, যেমন জীবনানন্দ দাশকে আমরা কবি হিসেবে চিনি, কিন্তু উনি উপন্যাস লিখেছিলেন। আমরা জানি উনি 3টা মাল্যবান, সতীর্থ এবং কল্যাণী গত ক্লাসে বলেছিলেন। ওটা নিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে। তো ওনাদের এক্সেপশনাল কোনো কাজ থাকলে সেগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের জাতীয় কবি, ওনাকে কবি হিসেবে উনি সাহিত্য জগতে খুব বেশি আলোচিত এবং সমাদৃত। তো সেই হিসেবে কিন্তু ওনার উপন্যাস 3টাও কিন্তু ইম্পর্টেন্ট। ওনার প্রথম উপন্যাস হচ্ছে বাঁধনহারা। প্রথম গল্পগ্রন্থ যদি বলি আমরা, তাহলে কি
কি হবে? বেতার দান, বেতার দান আছে, রিক্তের বেদন আছে, হ্যাঁ, শিউলিমালা আছে ওনার গল্পগ্রন্থ, নাটক ঝিলিমিলি আছে, তারপর হচ্ছে মধুমালা আছে, প্রবন্ধ, তুর্কি মহিলার ঘুমটা গেলা, প্রথম, এগুলা অগ্নিবীণা, ঠিক আছে, অনেকগুলা, উনি বেসিক্যালি অনেকগুলো কাব্যগ্রন্থ রয়েছে ওনার। কবিতা, প্রথম কবিতা হচ্ছে মুক্তি, প্রথম গল্প হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী। এগুলো একটু দেখে নিতে হবে। এরপর যদি আমরা দেখি ওনার ওনার অনেকগুলো গ্রন্থ নিষিদ্ধ হয়, ঠিক আছে। প্রতিটা লেখকের যারা যদি কোনো বিপ্লবী লেখা লিখে অথবা তৎকালীন যারা রাষ্ট্র শাসন করতো তাদের এগেনস্টে কোনো কিছু লিখে, অথবা যদি রাষ্ট্রের এগেনস্টে লিখে, অথবা যে কোনোভাবে বিদ্রোহ প্রকাশ করে, বিপ্লবী কোনো লেখা লিখে, এগুলা যাদের সাথে আঘাত আনতো, ওরা যদি লিডিং পার্সোনালিটি থাকতো তাদের মাধ্যমে সেগুলো নিষিদ্ধ হইতো। তো তেমনিভাবে কাজী নজরুল ইসলামের অনেকগুলো গ্রন্থকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল তৎকালীন সময়ে। তো নিষিদ্ধ ঘোষণা গ্রন্থ অনেকগুলা, তবে পরীক্ষার জন্য যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো তিনি ওনার দুইটা গ্রন্থ লেখার কারণে জেল কেটেছিলেন, কারাগারে ওনাকে সোপর্দ করা হয়েছিল, সেগুলো আমাদেরকে জানতে হবে। একটা হলো প্রলয়শিকা, প্রলয়শিকা নিষিদ্ধ গ্রন্থ, প্রলয়শিকা, এটার জন্য 6 মাস পরীক্ষা আসছে, প্রিভিয়াস ইয়ার বিসিএস আসছে। এরপর হচ্ছে আর একটা কবিতার জন্য, বেসিক্যালি একটা কবিতা, এটা একটা কাব্যগ্রন্থ, এটা পুরোটাই বাজেয়াপ্ত করা হয়, অথবা এটার জন্য ওনাকে জেল কাটতে হয়। আরটা হচ্ছে আনন্দময়ীর আগমনে, আনন্দময়ীর, এটার জন্য ওনার 1 বছর জেল কাটতে হয়। খেয়াল রাখবেন, একটা 6 মাস, একটা 1 বছর। প্রলয়শিকা দেখতে ওয়ার্ড ছোট, এই জন্য 6 মাস, অনেক সময় কনফিউজড হয়ে যাবেন, এই জন্য বলতেছি। আনন্দময়ীর আগমনে একটু বড়, এই জন্য 1 বছর। এটার জন্য 1 বছর কাটতে হয়। এটা একটা কবিতা, এই কবিতাটা নেওয়া কি, কোন কাব্যগ্রন্থের কবিতা? এটা হলো অগ্নিবীণা কাব্যগ্রন্থের কবিতা, ঠিক আছে। পুরো কাব্যগ্রন্থটি নিষিদ্ধ করা হয় নাই, শুধুমাত্র এই কবিতাটা নিষিদ্ধ করা হয়েছিল, এবং সেটার জন্য 1 বছর ওনাকে জেল কাটতে হয়। তো আমাদের মোস্ট ইম্পর্টেন্টলি পরীক্ষায় জানার জন্য বা পরীক্ষার আসলে পারতে হবে, রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম তার কোন গ্রন্থগুলোর জন্য জেল কেটেছিলেন অথবা তাকে কারাগারে সোপর্দ করা হয়েছিল। প্রলয়শিকা, আনন্দময়ীর আগমনে। এবং এভাবে আসতে পারে, প্রলয়শিকার জন্য ঠিক কয় মাস উনি জেল কেটেছিলেন? 6 মাস। এবং আনন্দময়ীর আগমনে যদি কতদিন জেল কেটেছিলেন? 1 বছর। এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমাদের জানতে হবে। একজন প্রশ্ন করেছেন, স্যার সরি ইররিলেভেন্ট কোয়েশ্চেন ইন দিস ক্লাস, ফ্যামিলি কোর্স অর্ডিন্যান্স 95 এরিয়ারের ক্ষেত্রে কি আপিল চলবে নাকি শুধু রিভিশন চলবে? কাইন্ডলি প্লিজ ক্লিয়ার করবেন। ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স একটা বাংলা ক্লাস আছে, যাই হোক, আপনি জানতে চেয়েছেন। এইরকম প্রশ্ন থাকলে একটু আমাকে ইনবক্সে জানাবেন, আমি আমার সময় অনুসারে অ্যান্সার করব। এখানে অনেকেই সংযুক্ত আছেন, হয়তো বা বাকিরা ডিস্টার্ব ফিল করতে পারে, ঠিক আছে। এটা আমি আপনাকে জানাবো। এডিআরের ক্ষেত্রে কি আপিল চলবে নাকি অ্যাডিয়ার করলে সেটা কি হয়? কম্প্রোমাইজ ডিগ্রি হয়ে যাবে। কম্প্রোমাইজ ডিগ্রির এগেনস্টে আমাদের সিপিসির এটা কেস লর মাধ্যমে আসলে ডিসাইড করতে হবে। কম্প্রোমাইজ ডিগ্রি আমরা সিপিসির ক্ষেত্রে যেটা দেখেছি, এটার এগেনস্টে আপিল চলে না। যেমন 96(3)তে বলে দেওয়া আছে, 96(3)তে মনে হয় আপিল চলে না। তো আবার এখানে আমাদের ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্সে আমাদের সেকশন, আমি যদি ভুল না করি, সেকশন 22তে কিন্তু, অথবা অন্য কোনো এক সেকশনে বলে দেওয়া হচ্ছে এখানে সিপিসি অ্যাপ্লাই হবে না। তো সিপিসি যে কম্প্রোমাইজ ডিগ্রির এগেনস্টে আপিল চলবে না, সেটা বলে এই রুলস থেকে এখানে অ্যাপ্লাই হবে কিনা, সিপিসি কি ফ্যামিলি কোডের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে কিনা, এটা বড় ধরনের কোয়েশ্চেন। তো সময়ে সময়ে বিভিন্ন উচ্চ আদালতের সিদ্ধান্তের মাধ্যমে বলা হচ্ছে সিপিসিও কিন্তু অ্যাপ্লাই হয়েছে। যেমনটা আমি বলেছিলাম এডিশনাল এভিডেন্স টেকিংয়ের ক্ষেত্রে, অথবা আরও অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। সেক্ষেত্রে হচ্ছে কি
সিপিসি অ্যাপ্লাই হয়েছে। আবার আমরা দেখেছি সেকশন 17-এ কিন্তু কোথায় আপিল, কোন ডিগ্রির এগেনস্ট আপিল হবে, সব ধরনের ডিগ্রির এগেনস্ট আপিল হবে বলা হচ্ছে। শুধুমাত্র দুইটা ডিগ্রির এগেনস্ট আপিল হবে না সেটা বলা হচ্ছে, যেমনটা এখানে বলা হচ্ছে ডিজলিউশন অফ ম্যারেজ এবং হচ্ছে 5,000 টাকার নিচে ডাওয়ার হলে। তাহলে দেখা যাচ্ছে এই দুইটার এগেনস্টে আপিল হবে না, মানে ধরে নেওয়া যেতে পারে যে বাকিগুলোর এগেনস্ট আপিল হবে। দ্যাট মিনস অ্যাডিয়ারের মাধ্যমে যেটা ডিগ্রি হয় ওটার ইন্টারপ্রিটেশনের মাধ্যমে বলা যেতে পারে অ্যাডিয়ারের মাধ্যমে যেটা কম্প্রোমাইজ ডিগ্রি হয় সেটার এগেনস্টে ফ্যামিলি কোর্টে আপিল হবে, যদিও বা সিপিসিতে হয় না। তাহলে এখানে কন্ট্রাডিক্টরি হয়ে গেছে না? এখানে কি আদৌ এটা কি হবে কিনা, আপিল করা যাবে কিনা, এটা দিস ইজ ম্যাটার অফ কোয়েশ্চেন। তবে এটা আপনি যদি আপনার পরীক্ষায় কোয়েশ্চেন আসে তখন আপনি আপনার মতো করে রিজনেবল যদি বলা হয় যৌক্তিক ব্যাখ্যা দিয়ে এক্সপ্লেনেশন দিয়ে আপনি সেটা বুঝিয়ে দিতে পারেন, ঠিক আছে। তবে সিপিসি অ্যাপ্লাই হয়েছে, ওই কেসগুলো যদি আপনি রেফার করেন, সিপিসি অ্যাপ্লাই করা হচ্ছে ওই কেসগুলো রেফার করে যদি বলতে পারেন, তাহলে কম্প্রোমাইজ ডিগ্রির এগেনস্টে আপিল চলবে না, যেমনটা সিপিসিতে চলে না, সেভাবে আপনি বলতে পারেন। আমি হলে সেভাবেই করতাম। ওকে, সেকশন 20 বলছে। ওকে, পরবর্তীতে আরও বিস্তারিত বলা হবে যদি আপনি ক্লিয়ার না হন। ওকে, এরপর আমরা দেখব কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থের মধ্যে পরীক্ষার জন্য 3টা অথবা 5টা কাব্যগ্রন্থ আপনাকে মুখস্থ রাখতে হবে। একটা জিনিস খেয়াল রাখেন যে কাজী নজরুল ইসলামের অনেক কিছু পড়বেন আপনি গল্প পড়বেন, ওনার উপন্যাস পড়বেন, প্রবন্ধ পড়বেন, তবে যখন আপনাকে বলা হবে 3টি কাব্যগ্রন্থের নাম লিখুন, একটা যাতে একটা না আসে। শিউলিমালা কি সেটা যদি কাব্যগ্রন্থ হিসেবে ট্রিট করে ফেলেন, ঝামেলা হয়ে যাবে পরীক্ষায়। আপনাকে ব্যথার দান যদি বলা হয় অথবা রিক্তের বেতন বলা হয়, এগুলো কিন্তু কি আপনার কি না, এগুলো কিন্তু গল্পগ্রন্থ, এগুলো কি না কাব্যগ্রন্থ না, ওগুলো এখানে আসা যাবে না। সেজন্য স্পেসিফিক্যালি মনে রাখার চেষ্টা করতে হবে। আমরা দেখব যে দোলন ছাপা, তারপর যদি আমরা দেখি এখানে আরো রয়েছে বিষের বাসি, বাঙ্গার গান, বাঙ্গার গান হচ্ছে কাব্যগ্রন্থ, আবার ব্যথার দান হচ্ছে গল্পগ্রন্থ। ওকে, এগুলো আলাদা করে পড়তে হবে। এরপর যদি চিত্তনামা, এটা কিন্তু ইয়াতে আসছে, ওই কি বলে 12তম জুডিশিয়ারিতে আসছিল চিত্তনামা কার লেখা, চিত্তনামা কার লেখা, ঠিক আছে। এটা কিসের স্মরণে লিখেছিল? দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জীবনী ভিত্তিক গল্প, চিত্তরঞ্জন দাশের জীবনীমূলক গ্রন্থ, ঠিক আছে। চিত্তনামা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জীবনী গ্রন্থ, এটার নাম হচ্ছে চিত্তনামা এবং এটা কাব্যগ্রন্থ, লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। দেশবন্ধুর প্রয়াণে একটি কবিতা লিখেছিলেন একজন, তার নাম কি? দেশবন্ধুর প্রয়াণে কবিতার লেখকের নাম কি বলেন? একটু জানাবেন আমাকে। দেশবন্ধুর প্রয়াণে কবিতার লেখকের নাম একটু জানাবেন ইনবক্সে। সর্বহারা, সঞ্চিতা, এটা হচ্ছে উনি রবীন্দ্রনাথকে কি করেছিলেন? উৎসর্গ করেছিলেন। সঞ্চিতা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম, তবে সঞ্চয়িতা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। এই সঞ্চয়িতা, রবীন্দ্রনাথ ঠাকুর একটু বড় কবি, বিশ্বকবি, এজন্য সঞ্চয়িতা ওয়ার্ডটা বড়, দেখেন চারটা বর্ণ রয়েছে এখানে, আর সঞ্চিতা ছোট, কাজী নজরুল ইসলাম। কনফিউজড হয়ে যাবে না, সঞ্চিতাও কাব্যগ্রন্থ, এটাও কাব্যগ্রন্থ। সঞ্চিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম, সঞ্চয়িতা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। এটা ছোট তিন বর্ণের কাজী নজরুল ইসলাম, এটা 4 বর্ণ, সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এবং সঞ্চিতা উনি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে লিখেছিলেন। এরপর যদি দেখি সন্ধ্যা, এই চল আমরা আমাদের রণসঙ্গীত আছে না, বাংলাদেশের রণসঙ্গীত, এই রণসঙ্গীতটা নেওয়া হয়েছে সন্ধ্যা নামক কাব্যগ্রন্থ থেকে। পরীক্ষা আসতে পারে বাংলাদেশের রণসঙ্গীত কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের থেকে নেওয়া হয়েছে? সন্ধ্যা নামক কাব্যগ্রন্থ থেকে। অথবা বাংলাদেশের রণসঙ্গীতের লেখককে, তখন আপনাকে অ্যান্সার করতে হবে কাজী নজরুল ইসলাম। ওকে,
এই কাব্যগ্রন্থগুলো দেখবেন আপনারা পরীক্ষার জন্য, এগুলো ইম্পর্টেন্ট। প্রলয় শিকা, মরুভাস্কর, ওকে। সাম্যবাদী, সাম্যবাদী কাব্যগ্রন্থ কার? কাজী নজরুল ইসলাম। যে কাব্যগ্রন্থের নামগুলো লিখলাম এগুলো এগুলো দেখবেন পরীক্ষা, এগুলো আসতে পারে, এবং পরীক্ষা হয়তো বা লিখিততে আসতে পারে 3টি কাব্যগ্রন্থের নাম লিখুন, অথবা লিখতে আসতে পারে এই কাব্যগ্রন্থটার লেখক কে। এগুলোর ইনার মিনিং অথবা এগুলো নিয়ে আরও বিস্তারিত তেমন পরীক্ষা আসেনি, তবে এইগুলো একটু জানতে হবে। চিত্তরঞ্জন দাশের জীবনী গ্রন্থ হচ্ছে চিত্তনামা। সঞ্চিতা কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে, এইটা একটু জানতে হবে। চল 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 এই রণসঙ্গীতটা শ্রদ্ধা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সাম্যবাদী হচ্ছে ওনার একটা কাব্যগ্রন্থের নাম। আপনারা একটু আমাকে জানাবেন সাম্য কি এবং সেটার লেখক কি, লেখককে। সাম্য কোন ধরনের রচনা, সাম্য কোন ধরনের রচনা এবং সেটার লেখককে একটু জানাবেন। জীবনানন্দ দাশ, অনেকে বলেছেন রাইট অ্যান্সার, ঠিক আছে। সাম্য কি এবং সেটার রাইটারকে একটু জানাবেন। উপন্যাস, বাঁধনহরা, মৃত্যুকুদা, কুহেলিকা, এবার দিয়ে মনে রাখতে পারেন। এখানে সালগুলো কিন্তু রয়েছে, সিরিয়াল রয়েছে 27, 30, 31, 1927, 30 এবং 31, ঠিক আছে। কাজী নজরুল ইসলামের 3টি উপন্যাসের নাম পরীক্ষা আসতে পারে। লিখিততে 3টি উপন্যাসের নাম হচ্ছে বাঁধনহারা, মৃত্যুকুদা, কুহেলিকা। বামক দিয়ে মনে রাখতে পারেন, বামক, অথবা সালগুলো দেখেন, এটা 1927, 1930, 1931, 27, 30, 31। এখানে ইয়ারও সিরিয়াল রয়েছে, নামও সিরিয়াল রয়েছে, ঠিক আছে। এবার যদি গল্প দেখি, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, ঠিক আছে। ব্যথার দেন, রিক্তের বেদন, শিউলিমালা, এগুলো হচ্ছে গল্পগ্রন্থ ওনার। বেরিশ দিয়ে মনে রাখতে পারেন, এটা বামক দিয়ে মনে রাখতে পারেন, ওকে। ওনার 3টি উপন্যাস, 3টি গল্পগ্রন্থ পরীক্ষা আসতে পারে, পরীক্ষায় প্রিলিমিনারি লিখিততে আসতে পারে 3টি। সাম্য একটি প্রবন্ধ, ওকে। মেহেদি হাসান রাইট অ্যান্সার বলেছেন, প্রবন্ধ গ্রন্থ। হ্যাঁ, বঙ্কিমের একটা প্রবন্ধ গ্রন্থ, এটা কাব্যগ্রন্থ না। স্বপ্নথুরা ভুল বলেছেন, এটা বঙ্কিমের, ঠিক আছে, এটা একটা প্রবন্ধ। সাম্য হচ্ছে প্রবন্ধ বঙ্কিমের, আর সাম্যবাদী হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। এই কনফিউশনের জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি থাকে প্রতিবারে, সেই জন্য বলবো যে এগুলো একটু ভালো মতো ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এরপর আমরা এখানে একটু দেখবো হচ্ছে নজরুলের নাটকগুলো দেখবো আমরা। ঝিলিমিলি, আলেয়া এবং মধুমালা। উনি বেসিক্যালি সবচেয়ে বেশি লিখেছিলেন কাব্যগ্রন্থ। এগুলো কিন্তু তিনটা মনে রাখলে হবে, ঝিলিমিলি, আলেয়া, মধুমালা। একটু জানাবেন মধুমালা নামে আর কেউ নাটক লিখেছেন কিনা, বাংলা সাহিত্যে মধুমালা নামে আর কেউ নাটক লিখেছেন কিনা একটু জানাবেন।
বাংলা সাহিত্যে মধুমালা নামক নামে আর কেউ নাটক লিখেছেন কিনা একটু জানাবেন। ওনার 3টি নাটকের নাম ঝিলিমিলি, আলাইয়া, মধুমালা, এগুলা পড়লেই হবে। এরপর আমরা দেখবো হচ্ছে ওনার পরিচালিত চলচ্চিত্র কি ছিল। চলচ্চিত্র দুপছায়া, ওনার পরিচালনায় একটা মুভি হয়, চলচ্চিত্র হয়, নাম দুপছায়া, এবং ওনার অভিনীত একটা ধ্রুব, এটা হচ্ছে ধ্রুব। এখানে নারদ চরিত্রে অভিনয় করে, নারদ চরিত্রে। তাহলে ওনার পরিচালিত চলচ্চিত্রের নাম কি? দুপছায়া। উনি পরিচালনা করেছিলেন, ডিরেকশন দিয়েছেন দুপছায়া। তবে উনি অভিনয় করেছিলেন কোন মুভিতে? কে রাখবেন, ওনার পরিচালিত এবং অভিনীত বেশ কম রয়েছে। পরিচালিত দুপছায়া, অভিনীত হচ্ছে ধ্রুব, এবং সেখানে উনি নারদ চরিত্রে অভিনয় করেছেন। কোন চরিত্রে? নারদ চরিত্রে অভিনয় করেছেন। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপর দেখতে হবে ওনাকে বাংলাদেশে কবে আনা হয়। ওনাকে বাংলাদেশে আনা হয় 1972 সালে, ঠিক আছে, বাংলাদেশে আনা হয়। তবে উনি প্রথমবারের মতো ঢাকা আসছিলেন, প্রথমবার ঢাকা 1926 সালে, প্রথমবার ঢাকা আসছিলেন 1926 সালে। তবে ওনাকে বাংলাদেশে স্থায়ীভাবে নিয়ে আসা হয় 1972 সালে, এবং ওনাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। বাংলাদেশের নাগরিকত্ব, এগুলো কিন্তু পরীক্ষা আসার উপযোগী এবং আসছেও কিন্তু বিগত বছর। নাগরিকত্ব দেওয়া হয় 1976 সালে, ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে। যে বছর নাগরিকত্ব দিয়েছিলেন, 76-এ নাগরিকত্ব দিয়েছেন, উনি 76-এ মারা গেছেন। এবং ওনার 76-এ ওনাকে 18 ফেব্রুয়ারি নাগরিকত্ব দেওয়া হয়েছিল, এবং উনি মনে হয় 29 আগস্ট মৃত্যুবরণ করেন। 29 আগস্ট, হ্যাঁ 29 আগস্ট 1976, একই বছরের 29 আগস্ট 1976 মৃত্যুবরণ করেন। এবং 19 ফেব্রুয়ারি ওনাকে কি দেওয়া হয়? নাগরিকত্ব দেওয়া হয়। বাংলাদেশে আনা হয় 1972 সালে, তবে উনি প্রথমবার ঢাকা আসছিলেন 1926 সালে। ওনার পরিচালিত চরিত্রের নাম হচ্ছে দুপছায়া, ওনার অভিনীত চলচ্চিত্রের নাম হচ্ছে ধ্রুব, সেখানে নারদ চরিত্র অভিনয় করেন। আমি প্রশ্ন রেখেছিলাম মধুমালা, জসিমউদ্দিনের নাটক মধুমালা, দুজন আনসার দিয়েছেন, মুক্তি আলমগীর মুক্তা এবং রেবেকা সুলতানা। হ্যাঁ, জসিমউদ্দিন এবং কাজী নজরুল ইসলাম একই নামে দুজনেই নাটক লিখেছিলেন, মধুমালা, ঠিক আছে। জসিমউদ্দিন এবং কাজী নজরুল ইসলাম গত ক্লাসে বলেছিলাম। এরপর আমাদের আজকের কাজী নজরুল ইসলাম এখানে শেষ। আমরা দেখব নির্মলেন্দু গুণ। ডাক নাম হচ্ছে ওনার রতন বা রতু। ওনার জন্মস্থান হচ্ছে নেত্রকোনা, যেখানে আমার পোস্টিং পড়েছে। নেত্রকোনা ওনার জন্মস্থান, এবং বারোহাট্টা উপজেলায় কাশবন গ্রামে বলা হচ্ছে। কাশবন, এই ওনার গ্রামে উনি একটা করেছেন, কাশবন বিদ্যানিকেতন স্কুল করেছেন, মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। উনি নেত্রকোনার বারোহাট্টা উপজেলার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন। কাশবনে উনি একটা বিদ্যানিকেতন করেছেন। ওনার ডাক নাম হচ্ছে রতন বা রতু, ওকে। এরপর ওনাকে বলা হয় কবিদের কবি, পয়েট অফ পয়েটস, ঠিক আছে, কবিদের কবি। ওনাকে কবিদের কবি বলা হয়। ইংলিশ লিটারেচার ইতিমধ্যে অনেকে হয়তো পড়েছেন, একটু জানাবেন হচ্ছে ইংলিশ লিটারেচারে পয়েট অফ পয়েটস কাকে বলা হয়। পয়েট অফ পয়েটস ইংলিশ লিটারেচারে কাকে বলা হয় একটু জানাবেন আমাকে। জীবনে বিদ্যানিকেতন করেন। ওকে, কাশবনে একটু জানাবেন ইংলিশ লিটারেচারে কবিদের কবি কাকে বলা হয়, অথবা পয়েট অফ পয়েটস কাকে বলা হয়, জানা থাকলে অবশ্যই জানাবেন।
ইংলিশ লিটারেচারে বলা হয় এডমন্ড স্পেন্সারকে। ঠিক আছে। বাংলা সাহিত্যে কবিদের কবি বলা হয় নির্মলেন্দু গুণকে, এবং ইংরেজি সাহিত্যে কবিদের কবি বলা হয় এডমন্ড স্পেন্সারকে। ঠিক আছে। এবং ওনার বললাম যে ওনার কাশবন, ওনার যে গ্রামে উনি একটা বিদ্যানিকেতন করেন, সুযোগ করলে হয়তো সেখানে ঘুরতে যেতে পারে। ওকে। এরপর দেখবো ওনার কাব্যগ্রন্থগুলো। ওনার কাব্যগ্রন্থগুলো পরীক্ষায় অনেকবার ঘুরে ফিরে আসে। কেন আসে আপনারা নামগুলো দেখলে বুঝতে পারবেন। কাব্যগ্রন্থগুলোর নাম জানলেই হবে। ওনার কাব্যগ্রন্থ পরীক্ষায় 3টি কাব্যগ্রন্থের নাম লিখতে আসতে পারে রিটেনে, সেজন্য মুখস্থ রাখতে হবে মুজিব, লেনিন, ইন্দিরা। তারপর যদি বলি শিওরে বাংলাদেশ, এই দুইটাও কিন্তু পরীক্ষা আসছে বিগত বছর, শুধুমাত্র এইভাবে আসে। এগুলোর রাইটারকে মুজিব, লেনিন, ইন্দিরা এই কাব্যগ্রন্থের রাইটারকে নির্মলেন্দু গুণ। শিওরে বাংলাদেশ এটা কি কাব্যগ্রন্থ নাকি অন্য কিছু? কাব্যগ্রন্থ। এটা রাইটারকে নির্মলেন্দু গুণ। এভাবেই পরীক্ষায় আসছে। চাষাভূষার কাব্য, তারপর হচ্ছে প্রেমাংশুর রক্তছাই, এটাও অনেকবার পরীক্ষা আসছে। প্রেমাংশুর রক্তছাই নামটা শুনলেই কিন্তু মনে হয় ডেঞ্জারাস টাইপ। এটাও পরীক্ষা আসছে অনেকবার, এটাও পরীক্ষা আসছে, এটাও আসছে। শুধুমাত্র কে লিখেছেন এইভাবে আসছে, প্রেমাংশুর রক্তছাই, না প্রেমিক না বিপ্লবী। এটাও আসছে পরীক্ষায়। ওকে। এরপর বাংলার মাটি বাংলার জল, তবে ওনার প্রথম হচ্ছে প্রেমাংশুর রক্তছাই। এটা প্রথম কাব্যগ্রন্থ, লিখেছিলেন 1970 সালে। বাংলার মাটি, বাংলার জল। এরপর যদি বলি প্রথম দিনের সূর্য, তাহলে ওনার এই কাব্যগ্রন্থগুলো ইম্পর্টেন্ট। যেভাবে মনে থাকে সেভাবে বারবার পরে আত্মস্থ করে ফেলবেন। এগুলো মুজিব, লেনিন, ইন্দিরা, শিওরে বাংলাদেশ, প্রেমাংশুর রক্তছাই, ওনার প্রথম কাব্যগ্রন্থ যেটা 1970 সালে প্রকাশিত হয়, না প্রেমিক না বিপ্লবী। তারপর হচ্ছে বাংলার মাটি বাংলার জল, তার প্রথম যেটা বললাম প্রথম দিনের সূর্য। এগুলো খুবই ইম্পর্টেন্ট। চাষাভূষার কাব্য একটু দেখে নেবেন। পরীক্ষায় 3টি কাব্যগ্রন্থের নাম বললে সেটা অ্যান্সার করতে হবে। প্রিলিতে যদি আসে এটা কে লিখেছেন সেটাও পারতে হবে। এটা কোন জাতীয় রচনা, এটা কি কাব্যগ্রন্থ নাকি গল্পগ্রন্থ নাকি উপন্যাস, সেটাও পারতে হবে। সেই স্টাইলেই পড়ে যাবেন। ওকে, দুজন অ্যান্সার দিয়েছেন এর আগের এডমন্ড স্পেন্সার। ওকে। এরপর আমরা দেখবো হচ্ছে ওনার কিশোর উপন্যাস কি। কালো মেঘ, বাবা যখন ছোট্ট ছিলেন। কিশোর উপন্যাস, এই দুইটা দেখতে হবে। ওনার ভ্রমণ কাহিনী হচ্ছে বলগার তীরে এবং গিনেসবার্গের সাথে। গিনেসবার্গের সাথে এগুলো শুধু নাম দেখলে হবে। এইগুলোর এই ভিতরের বিষয়গুলো পরীক্ষা আসার জন্য তো বেশি ইম্পর্টেন্ট না। এরপর যদি কি ওনার আত্মজীবনী, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুবই ইম্পর্টেন্ট। আত্মজীবনী কি, আমার ছেলেবেলা এবং আত্মকথা দুইটা পড়লে হবে।
আমি আবারও বলছি, বইয়ে ইনফরমেশনগুলো চড়ানো ছিটানো থাকলে চড়ানো ছিটানো রাখবেন না, যত বেশি পারেন এক জায়গায় করে অ্যামালগামেট করে পড়ার চেষ্টা করবেন, যাতে পরীক্ষার আগে কুইক রিভিশন দেওয়া যায়। প্রায় এই নিম্নবন্ধের গুণ রিভিশন দেওয়াতে যাতে 1 মিনিট রিভিশন দিতে পারেন, 2 মিনিট রিভিশন দিতে পারেন, কারণ রিভিশন না দিলে ভুলে যাবেন, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। বইয়ে চড়ানো চিটানো বিভিন্ন বিক্ষিপ্তভাবে ইনফরমেশনগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকলে মনে থাকবে না। যত বেশি আপনি খাতায় অথবা নোটে অথবা নিজের মতো করে এক জায়গায় করতে পারবেন, তত বেশি আপনার মাথায়ও সব কিছু এক জায়গায় চলে আসবে। আমাকে জানাবেন জীবন চরিত কার আত্মজীবনী, জীবন চরিত কার আত্মজীবনী, জীবন চরিত কার আত্মজীবনী। আমার ছেলেবেলা হচ্ছে ওনার জীবন চরিত কার আত্মজীবনী, একটু জানাবেন আমাকে। ওনার বিখ্যাত কবিতা রয়েছে, দুইটা বিখ্যাত কবিতা আমি পরীক্ষা আসতে পারে, আর লিখিততে দুটা বিখ্যাত কবিতা যদি বলি, নির্বাচিত গুণ যদি আমরা নিজের মতো নোট রাখতে চান, 1 পেজের মধ্যে নোট হয়ে যাবে। 1 পেজে ওনার গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো ছোটো ছোটো করে নিয়ে আসবেন, পরীক্ষা আগে রিভিশন দিবেন জাস্ট 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে, তখনই হবে আপনাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে অফ টেকিং প্রিপারেশন। আদারওয়াইজ যদি আপনি বারবার সময় নষ্ট হবে, পেজ উল্টাতে যাবেন, পেজ উল্টে এতজন সাহিত্যগুলো মনে রাখা অনেক টাফ, ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক। সেজন্য আমি বলবো যত বেশি এক জায়গায় করতে পারেন, 1 পেজ 2 পেজ 3 পেজের মধ্যে নিজের মতো নোট, কারো থেকে ফটোকপি করা নোটটা নিজের মতো নোট করার চেষ্টা করবেন। ওকে, দ্যাট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। এরপর যদি বলি এখানে ওনার হুলিয়া, ওনার এটা আলোচিত কবিতা। এরপর যদি বলো স্বাধীনতা, এই শব্দটি আমাদের কিভাবে হলো, এটা মনে হয় বর্তমানে নবম দশম শ্রেণীর পাঠ্য বই এটা কি আছে, অন্তর্ভুক্ত আছে। স্বাধীনতা এই শব্দটি আমাদের কিভাবে হলো, এই জন্য এটা ইম্পর্টেন্ট। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। স্বাধীনতা এই শব্দটি তোমাকে পাবো বলে হে স্বাধীনতা, এটা লিখেছিলেন শামসুর রহমান। তুমি আসবে বলে হে স্বাধীনতা, এটা লিখেছিলেন কে? তুমি আসবে বলে হে স্বাধীনতা লিখেছিলেন শামসুর রহমান। কনফিউজ হওয়ার সুযোগ নেই, তুমি আসবে বলে হে স্বাধীনতা, শামসুর রহমান। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, এই শব্দটি কিভাবে আমাদের হলো। ওকে, দ্যাটস অল অ্যাবাউট নির্মলেন্দু গুণ। আজকে আমাদের সাহিত্যর আলোচনা এতটুকুই। আগামী ক্লাসে আমরা একজন মেহেদি হাসান অ্যান্সার করেছেন। ওকে, আপনার মনে আছে, বাকিরা দেখেন এটা ঈশ্বরচন্দ্র আগে পড়েছি বলে আজকে এসে পঞ্চম ক্লাসে এসে ঈশ্বরচন্দ্র ভুলে গেছেন। প্রথম ক্লাসে একটা জিনিস খেয়াল করেন, প্রথম ক্লাসে পড়েছিলাম আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তখন আমরা খুব ভালো মতো পারতাম জীবন চরিত অথবা আত্মচরিত, যেটা বললাম এটা কার আত্মজীবনী। তো এখন এসে পারতেছেন না, দ্যাট মিনস এই যে সময়ের প্রবাহে ভুলে যাওয়ার টেন্ডেন্সি সবার মাঝেই আছে। সেজন্য আমাদের যেটা করতে হবে, যেটা পড়বো ভালো মতো পড়তেই হবে। ওকে, আত্মচরিত, আত্মচরিত হচ্ছে আমার ছেলেবেলা আত্মজীবনী নির্মলেন্দু গুণ। আত্মচরিত এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, একজন পেরেছেন মেহেদি হাসান, বাকিরা ভুলে গেছেন, তো ভুলে গেলে হবে না। এরপর আমরা দেখব আধুনিক যুগ। আমরা গত ক্লাসগুলোতে আমরা প্রাচীন যুগ এবং মধ্যযুগ শেষ করেছিলাম। সেখানে আমরা পড়েছিলাম 650 থেকে 1200 পর্যন্ত অথবা 950 থেকে 1200 পর্যন্ত সময়কালকে প্রাচীন যুগ বলা হয়। 1200 সাল থেকে শুরু করে 1800 সাল পর্যন্ত মধ্যযুগ বলা হয়, এবং এই সময়ের মধ্যে উল্লেখযোগ্য সাহিত্যকর্ম অথবা উল্লেখযোগ্য যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আমরা পড়েছিলাম। আজকে দেখব 1800 সাল থেকে আধুনিক যুগের কিছু বেসিক আলোচনা, যেটা 1800 সাল থেকে বর্তমান পর্যন্ত আধুনিক যুগ চলমান। ঠিক আছে, এখান থেকে দেখব, এখানে আমরা দেখব সর্বপ্রথম ইম্পর্টেন্ট হিসেবে দেখি ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে আমাদের জানতে হবে। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়? কত সালে? 1800 সালে প্রতিষ্ঠা। এবং এখানে কত সালে বাংলা বিভাগ চালু হয়? 1801 সালে বাংলা বিভাগ চালু হয়। ওকে, এরপর আমাদের জানতে হবে এই বাংলা বিভাগের প্রধান হিসেবে কে যোগ দেন? বাংলা বিভাগের প্রধান কে?
শ্রীরামপুর মিশনের পাদ্রী এবং বাইবেলের অনুবাদক উইলিয়াম উনি ছিলেন বাইবেলের পাদ্রী। শ্রীরামপুর মিশনের পাদ্রী এবং বাইবেলের অনুবাদক উইলিয়াম কেরিকে যখন বাংলা বিভাগ চালু করা হয় ফোর্ট উইলিয়াম কলেজে, তার প্রতিষ্ঠার জাস্ট 1 বছর পরে যখন বাংলা বিভাগ চালু করা হয়, তখন সেই বাংলা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ করা হয় তৎকালীন খ্রিস্টান শ্রীরামপুর মিশনের পাদ্রী এবং বাইবেলের অনুবাদক উইলিয়াম কেরি সাহেবকে। ঠিক আছে, এখন আমরা দেখব এই ফোর্ট উইলিয়াম কলেজ যে 1800 সালে প্রতিষ্ঠা হয়, তখন এটা বন্ধ হয়ে যায় কখন? 1854 সালে বন্ধ। ঠিক আছে, এরপর দেখবো আমরা উইলিয়াম কেরি সাহেবের গ্রন্থগুলো দেখব। উইলিয়াম কেরি কথোপকথন, তারপর হচ্ছে ইতিহাসমালা, পরীক্ষা আসতে পারে। এই কথোপকথন এই গ্রন্থের স্রষ্টাকে, এই গ্রন্থের লেখককে উইলিয়াম কেরি। ইতিহাসমালা এই গ্রন্থের লেখককে উইলিয়াম কেরি। এবং আমরা আসার সাথে সাথে আরেকটা বিষয় জানতে হবে, বাংলা ভাষার প্রথম গল্প গ্রন্থ, এটা হচ্ছে বাংলা ভাষার প্রথম গল্প গ্রন্থ। বাংলা ভাষার প্রথম গল্পগ্রন্থ। আর কথোপকথন হচ্ছে বাংলা ভাষার কথ্যরীতির প্রথম নিদর্শন। কথ্যরীতির নিদর্শন। তাহলে আমরা জানি এই যে উইলিয়াম কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1800 সালে এবং সেটাতে বাংলা বিভাগ চালু করা হয়েছিল ঠিক 1 বছর পর 1801 সালে, এবং সেখানে প্রধান হিসেবে বাংলা বিভাগের ডিপার্টমেন্ট হেড হিসেবে নিয়োগ দেওয়া হয় তৎকালীন শ্রীরামপুর মিশনের পাদ্রী এবং বাইবেলের অনুবাদক উইলিয়াম কেরি সাহেবকে। উইলিয়াম কেরি হচ্ছে 2টা বই উপহার দেন, সেটা একটা হচ্ছে ইতিহাসমালা, একটা কথোপকথন। কথোপকথন হচ্ছে কথ্যরীতির প্রথম নিদর্শন বাংলা সাহিত্যে, এবং ইতিহাসমালা হচ্ছে বাংলা ভাষার প্রথম গল্পগ্রন্থ ইতিহাসমালা। ঠিক আছে, আমরা দেখেছি প্রাচীন যুগ এবং মধ্যযুগে কিন্তু কাব্য হতো, কবিতা হতো, তখন কিন্তু গল্প, গদ্য অথবা উপন্যাসের চর্চা কিন্তু আধুনিক যুগে এসে শুরু হয়েছে। সেই সময় কিন্তু গল্প এবং আমরা যদি বলি গল্প এবং যদি কি বললাম উপন্যাস, গদ্য, এগুলোর আমাদের লেখার টেন্ডেন্সি শুরু হয়েছে কখন? আধুনিক যুগে। ঠিক আছে, সেজন্য দেখেন গল্পগ্রন্থ, প্রথম গল্পগ্রন্থ এটা। আবার আমরা পড়েছিলাম প্রথম উপন্যাস হচ্ছে 1859 সালে, সেটাও কিন্তু প্রায় আধুনিক যুগে লিখেছিলেন পেরিচাঁদ মিত্র। অথবা প্রথম সার্থক উপন্যাস আমরা পড়েছিলাম 1865 সালে দুর্গেশ নন্দিনী, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, সেটাও কিন্তু আধুনিক যুগে। তারা আমরা দেখতে পাই গল্পগ্রন্থ বলি, গদ্য বলি এবং উপন্যাস বলি, সেটা লেখা শুরু হয়েছে বাংলা সাহিত্যে আধুনিক যুগ থেকে। প্রাচীন যুগ এবং মধ্যযুগে কিন্তু গল্প এবং উপন্যাসের চর্চা হয়নি। হোয়াটএভার, এই উইলিয়াম কলেজের আমরা অধ্যাপক প্রধানেরগুলো পড়লাম উইলিয়াম কেরি। এইটার পাশাপাশি আরও অনেক অধ্যাপক ছিলেন, যেমন কেরি সাহেবের মুন্সি ছিলেন রাম বসু। ওনার মুন্সি কে ছিলেন? মুন্সি রাম বসু। রাম বসু। পরীক্ষা প্রশ্ন আসতে পারে উইলিয়াম কেরির মুন্সি কে ছিলেন? রাম বসু। রাম বসু। উনিও কিন্তু কয়েকটা বই লিখেছিলেন, যেমন রাজা প্রতাপাদিত্য চরিত্র এবং লিপিমালা। রাজা প্রতাপাদিত্য চরিত্র এবং লিপিমালা। এই লিপিমালা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম পত্র সাহিত্য। এটি প্রথম বাংলা পত্র সাহিত্য, প্রথম পত্র সাহিত্য। ঠিক আছে, লিপিমালা হচ্ছে প্রথম পত্র সাহিত্য। তা আমরা দেখেছি উইলিয়াম কেরি বাংলা বিভাগের প্রধান, উনি 2টা বই, কথোপকথন, ইতিহাসমালা, সেটাও কিন্তু এটা কথ্যরীতির প্রথম নিদর্শন, এটা বাংলা ভাষার প্রথম গল্পগ্রন্থ। আবার ওনার মুন্সি ছিলেন রাম বসু, উনি রাজা প্রতাপাদিত্য চরিত্র লিখেছেন, লিপিমালা লিখেছেন। লিপিমালা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম পত্র সাহিত্য। এরপর কিন্তু এখানে ফোর্ট উইলিয়াম কলেজের অনেক পণ্ডিত ছিলেন, আরও অন্যান্য পণ্ডিত। জ্যাকিন্সা কি জানিয়েছেন, স্যার আমার
সাউন্ড পরে আসে, তাই কোয়েশ্চেন এর অ্যান্সার দিতে পারি না। ওকে, নো প্রবলেম, তাহলে ঠিক আছে। আসলে এগুলো টেকনিক্যাল প্রবলেম, যেহেতু এগুলো তো সলভ করার কোনো সুযোগ নেই। সাউন্ড যেহেতু পরে আসে, আপনারা পরে অ্যান্সার দিয়েন, নো প্রবলেম। তাহলে আমরা যেটা দেখলাম, উইলিয়াম ক্যারি সাহেব মুন্সি ছিলেন, রাম রাম বসু, এবং তার দুইটা হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র এবং লিপিমালা। ওকে, এখানে আমরা দেখব হচ্ছে এখানে আরও কয়েকজন পণ্ডিত ছিলেন, ওদের লেখাগুলো আমরা দেখার চেষ্টা করব। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, ওনার লেখা হচ্ছে 32 সিংহাসন। ঠিক আছে, হিতোপদেশ। তাহলে আমরা ফোর্ট উইলিয়াম কলেজের যারা পণ্ডিত ছিলেন, বাংলা ভাষার বাংলা সাহিত্যের পণ্ডিত ছিলেন, তাদের মধ্যে আমরা রাম রাম বসু পড়েছি, উইলিয়াম কেরি পড়েছি। উইলিয়াম কেরির দুইটা কথোপকথন এবং ইতিহাসমালা, রাম রাম বসু পড়েছি রাজা প্রতাপাদিত্য চরিত্র এবং লিপিমালা। আবার মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 32 সিংহাসন এবং হিতোপদেশ পড়লাম। এরপর আমরা দেখবো হচ্ছে গোলকনাথ শর্মা, উনি কিন্তু হিতোপদেশ নামে আরেকটা বই লিখেন, গোলকনাথ শর্মা। হিতোপদেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে এতটুকু জানলেই হবে। এরপর আমরা চলে যাব হচ্ছে ইয়াং বেঙ্গল। এই ইয়াং বেঙ্গলের প্রতিষ্ঠাতা হচ্ছে হেনরি লুই বিবিয়ান ডিরোজিও। হেনরি লুই বিবিয়ান ডিরোজিও, প্রিলির জন্য ইম্পর্টেন্ট। ইয়াং বেঙ্গলের প্রতিষ্ঠাতা কে ছিল? হেনরি লুই বিবিয়ান ডিরোজিও, উনি এটা প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, ইয়াং বেঙ্গল, বিশেষ করে উনি হিন্দু কলেজ, যেটা তৎকালীন হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় 1817 সালে। উনি এই কলেজে যোগদান করেন হচ্ছে এই ব্যক্তি 1826 সালে। ওকে, 1826 সালে এখানে যোগদান করার পর উনি অনুভব করেন হচ্ছে কি করা দরকার, তৎকালীন হিন্দু যেগুলো সংস্কার ছিল, সংস্কারগুলো পরিবর্তন করা দরকার। সেই পরিবর্তনের চিন্তা থেকে বেসিক্যালি উনি ইয়াং বেঙ্গল নামক একটা ধারণা দেন। এই ইয়াং বেঙ্গলের প্রতিষ্ঠাতা সেজন্য তাকে বলা হয় হেনরি লুই বিবিয়ান ডিরোজিও। ওনার আদর্শে অনেকে কী ছিল, অনুপ্রাণিত ছিল, ওনার আদর্শে অনেকে অনুপ্রাণিত ছিল, তাদেরকে সেজন্য বলা হয় ইয়াং বেঙ্গলের সদস্য। ঠিক আছে, এবং ইয়াং বেঙ্গল মানে বোঝানো হচ্ছে, ইয়াং বেঙ্গল মানে যাদেরকে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে ইংরেজি ভাব দ্বারা পুষ্ট বাঙালি যুবক। তারা বাঙালি যুবক, তবে ইংরেজি ভাব দ্বারা পুষ্ট বাঙালি যুবক। ওকে, ইংরেজি ভাব দ্বারা পুষ্ট বাঙালি যুবককে বলা হয় ইয়াং বেঙ্গল। যারা বাঙালি, যারা স্বদেশী ভাষা হচ্ছে বাঙালি, তবে ওদের আচার আচরণ সংস্কার সবসময় ইংরেজি দ্বারা প্রভাবিত, তারা ইংরেজি ভাব দ্বারা পুষ্ট, সেজন্য তাদেরকে বলা হতো ইয়াং বেঙ্গল। এবং ইয়াং বেঙ্গল নামে একটা ফোরাম ক্রিয়েট করেন সর্বপ্রথম হচ্ছে, যেটা বললাম, হেনরি লুই বিবিয়ান ডিরোজিও, এবং সেই ফোরামের অনেকে সদস্য হন। তাদের নাম হচ্ছে, আমরা যদি বলি, পেরিচাঁদ মিত্র ছিলেন তৎকালীন, পেরিচাঁদ মিত্র। ঠিক আছে, ইয়াং বেঙ্গলের সদস্য যদি বলি, পেরিচাঁদ মিত্র, তারাচাঁদ চক্রবর্তী, রামতনু লাহিড়ী, ওগুলো ইম্পর্টেন্ট না, কৃষ্ণ মোহন বন্দ্যোপাধ্যায়।
ঠিক আছে, খ্রিস্টপূর্ব বধূয়া, ওরা কিন্তু ইয়াং বেঙ্গলের সদস্য ছিলেন। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্টলি মোস্ট ইন্টারেস্টিংলি এখানে ইয়াং বেঙ্গল যে বাপদারা ছিল, সেই ইয়াং বেঙ্গলের বাপদারার মধ্যে ছিল ওরা ইয়াং বেঙ্গলের যারা সদস্য হতো তারা কিন্তু গো মাংস, তৎকালীন যারা হিন্দু সংস্কার তারা কিন্তু গরুর মাংস কখনোই খেত না অথবা বক্ষণ করতো না। তবে ইয়াং বেঙ্গলের যারা সদস্য ছিল তারা গো মাংস বক্ষণ এবং মদ্যপানে আনন্দ বোধ করতেন। মদ পান করে এবং হচ্ছে গরুর মাংস বক্ষণ করে তারা আনন্দ লাভ করতো। কারা? ইয়াং বেঙ্গলের সদস্যরা। তো এরা যারা ইয়াং বেঙ্গলের সদস্য হতো তারা সাধারণত প্রচলিত সমাজ সংস্কার এবং ধর্মীয় সংস্কার মানত না। তো তৎকালীন মাইকেল মধুসূদন দত্ত হিন্দু কলেজের ছাত্র থাকা অবস্থায়, যখন হিন্দু কলেজের ছাত্র ছিলেন, এই যে হিন্দু কলেজ বললাম শুরুতে, হিন্দু কলেজের ছাত্র ছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। উনিও কিন্তু এই ডিরোজিওর এই বাপধারায় এই আদর্শে উনি অনুপ্রাণিত হয়েছেন। কে? মাইকেল মধুসূদন দত্ত। সেজন্য উনি শুরুতে কিন্তু এটার কি ছিল, মাইকেল মধুসূদন দত্ত ইয়াং বেঙ্গলের সদস্য ছিলেন। কার? ডিরোজিওর সেই আদর্শ, যে প্রচলিত সংস্কারের বিরোধী যে চেতনা, সেই চেতনায় আদর্শে উনিও অনুপ্রাণিত ছিল, ডিরোজির আদর্শে মাইকেল মধুসূদন দত্ত। তবে পরবর্তীতে তৎকালীন যারা ইয়াং বেঙ্গলের সদস্য ছিল তারা ডিরোজিও যে আদর্শ লালন করতেন, ডিরোজিও যে আদর্শ লালন করে ইয়াং বেঙ্গল ফোরাম ক্রিয়েট করেছেন, ওই আদর্শ থেকে যারা আস্তে আস্তে বিচ্যুত হচ্ছে, ইয়াং বেঙ্গলের সদস্যরা বিচ্যুত হলে মাইকেল মধুসূদন দত্ত সেখান থেকে সরে যান এবং উনি একটা কি লেখেন, তাদের উশৃঙ্খলা থেকে, তাদের অ্যানোমলিকে কটাক্ষ করে মাইকেল মধুসূদন দত্ত কি করেন, একটা প্রহসন লিখেন। যে প্রহসনটা যখন আমরা বলি তখন বলেছিলাম একেই কি বলে সভ্যতা, একেই কি বলে সভ্যতা। দেখেন, তাহলে শুরুতে উনি ডিরোজিওর আদর্শে অনুপ্রাণিত হয়ে ইয়াং বেঙ্গলের সদস্য হয়েছিলেন। পরবর্তীতে ইয়াং বেঙ্গলের সদস্যদের দেখা যাচ্ছে ওরা ডিরোজিওর আদর্শ থেকে বিচ্যুত হচ্ছে, ডেভিয়েট হচ্ছে, সেজন্য উনি তাদেরকে কটাক্ষ করে, তাদেরকে বিদ্রূপ করে একটা প্রহসন লিখে, সেটার নাম হচ্ছে একেই কি বলে সভ্যতা। আমরা যখন মাইকেল মধুসূদন দত্ত পড়েছিলাম, ওনার দুইটা প্রহসনের নাম পড়েছিলাম, একে কি বলে সভ্যতা এবং হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও, বুড়ো শালিকের ঘাড়েরও ওনার দুইটা প্রহসন পড়েছিলাম মাইকেল মধুসূদন দত্তের, একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও। আরেকটা রয়েছে বিয়ে পাগলা বুড়ো, এটা লিখেছেন দীনবন্ধু মিত্র। ওকে, যাই হোক, আমাকে একটু জানাবেন এর উপায় কি, এই প্রহসনের স্রষ্টাকে, এর উপায় কি, এই প্রহসনের স্রষ্টা কি? যখন সাউন্ড শুনতে পাবেন তখন অ্যান্সার করবেন, এর উপায় কি, এই প্রহসনের স্রষ্টা। এরপর আমরা দেখব ইয়াং বেঙ্গলের মুখপাত্র পত্রিকা কি ছিল। ইয়াং বেঙ্গলের পত্রিকা ছিল হচ্ছে এনকোয়ার এবং জ্ঞানান্বেষণ। জ্ঞানান্বেষণ ইম্পর্টেন্ট। এনকোয়ার এবং এই দুটো হচ্ছে পত্রিকা। ইয়াং বেঙ্গলের যারা চেতনা লালন করতো তারা পত্রিকা বের করতো, পত্রিকাগুলোর নাম হচ্ছে এনকোয়ার এবং জ্ঞানান্বেষণ। এই জ্ঞানান্বেষণ হচ্ছে ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় সময় আসে। জ্ঞানান্বেষণ কোন ইয়ার পত্রিকা ছিল? তখন সেটা হবে ইয়াং বেঙ্গলের মুখপত্র ছিল অথবা পত্রিকা ছিল। ইয়াং বেঙ্গলের মুখপত্রের নাম কি? জ্ঞানান্বেষণ। অথবা জ্ঞানান্বেষণ কি? ইয়াং বেঙ্গলের মুখপত্র অথবা পত্রিকা। ঠিক আছে, এগুলা ইম্পর্টেন্ট। এবং জ্ঞানান্বেষণের সম্পাদক ছিলেন দক্ষিণারঞ্জন মজুমদার। ঠিক আছে, দক্ষিণারঞ্জন মজুমদার, এগুলো ইম্পর্টেন্ট। এরপর দেখবো আমরা ঢাকা মুসলিম সাহিত্য সমাস। চারজন অ্যান্সার দিয়েছেন, সাইদা সোনালী, মেহেদি হাসান আর রশিদ, জেকরিন সাকিব, মোশাররফ হোসেন। ঠিক আছে, রাইট অ্যান্সার। এরপর দেখবো আমরা ঢাকা মুসলিম সাহিত্য সমাজ। এই ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এটার প্রতিষ্ঠা করেন 1926 সালে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ। এবং সেটা করেন হচ্ছে বেসিক্যালি আমি বলি, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রথমে ছিল না, ছিল হচ্ছে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ। বঙ্গীয় মুসলমান 1926
সালে যেটা প্রতিষ্ঠা লাভ করে, বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ। বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ নামে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা হয়, যেখানে মুসলমানরা কোনো সাহিত্য চর্চা করলে সেগুলাকে অনুপ্রেরণা দেওয়া এবং সেগুলাকে কি বলে প্রমোট করার কাজ করতে হচ্ছে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ, এবং 1911 সালে সেটা প্রতিষ্ঠা লাভ করে। এটার প্রথম সম্পাদক ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কে ছিল? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ঠিক আছে। কিন্তু দেখা যায় এতে মুসলমানদের গুরুত্ব উপেক্ষিত হওয়ায় দেখা যাচ্ছে এখানে মুসলমানদের গুরুত্ব উপেক্ষিত হচ্ছে অথবা কোনোভাবে কনসিডার করা হচ্ছে না। পরবর্তীতে সেজন্য বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ থেকে সরে এসে এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নিজেই 1926 সালে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করে। দ্যাট মিনস ঢাকা মুসলিম সাহিত্য সমাজ আপনা আপনি হয় নাই। এটার প্রেক্ষাপট হচ্ছে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ প্রথমে প্রতিষ্ঠা লাভ করে, পরবর্তীতে সেটা থেকে একটু বিচ্যুত হয়ে নতুন করে প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1926 সালে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ নামে উনি সেটা কি করেন। মূলত এটার কাজ ছিল বুদ্ধির মুক্তি আন্দোলন। এটার কি বুদ্ধির মুক্তি আন্দোলন। ওকে, এখানের অনেকে লেখক ছিলেন এই ঢাকা মুসলিম সাহিত্য সমাজের কাজী আব্দুল ওদুদ। এটা বিসিএস পরীক্ষা আসছে, কারা কাজী আব্দুল ওদুদ কারা লিখতেন? কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন, কাজী মোতাহার হোসেন, কাজী মোতাহের হোসেন। আমরা শিক্ষা ও মনুষ্যত্ব পড়েছি, ওনার পাঠ্য বই আমরা সবাই ওনার লেখা পড়েছি। কাজী মোতাহের হোসেনের শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ সবাই পড়েছি আমরা নবম দশম শ্রেণীতে। তাহলে এই কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন, কাজী মোতাহের হোসেনরা ছিলেন ঢাকা মুসলিম সাহিত্য সমাজের লেখক। ওকে, এখানে এই সংগঠনের একটা মুখপত্র ছিল, যেমনটা ইয়ং বেঙ্গলের মুখপত্র ছিল কি অ্যানকোয়ার এবং জ্ঞান অন্বেষণ। অ্যানকোয়ার এবং জ্ঞান অন্বেষণ কোন সংগঠনের মুখপত্র ছিল? ইয়ং বেঙ্গলের। ঠিক তদ্রূপ ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিল কি? শিকা পত্রিকা। মুখপত্র ছিল শিকা পত্রিকা। ওকে, এই শিকা পত্রিকার একটা স্লোগান ছিল খুব আলোচিত, যেটা ভাব সম্প্রসারণের জন্য ইম্পর্টেন্ট। শিকা পত্রিকার যে স্লোগানটা সেটা ভাব সম্প্রসারণের জন্য ইম্পর্টেন্ট, এবং প্রিভিয়াসের বিসিএসে কিন্তু ভাব সম্প্রসারণ হিসেবে আসছে শিকা পত্রিকার স্লোগান। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। কি ছিল শিকা পত্রিকার স্লোগান? জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, এবং মুক্তি সেখানে অসম্ভব। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে শিকা পত্রিকা কোন সংগঠনের মুখপত্র ছিল? ঢাকা মুসলিম সাহিত্য সমাজ, অথবা ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্রের নাম কি? শিকা। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে শিকা পত্রিকার স্লোগান কি? জ্ঞান যেখানে সীমাবদ্ধ, মুক্তি সেখানে আড়ষ্ট, তারপর বুদ্ধি সেখানে আড়ষ্ট এবং মুক্তি সেখানে অসম্ভব। বুদ্ধি আড়ষ্ট এবং মুক্তি সেখানে অসম্ভব। লিখিত পরীক্ষা আসতে পারে, সেজন্য স্লোগানটা মুখস্থ করবেন লিখিতর জন্য। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এটা লিখিতের জন্য ইম্পর্টেন্ট, আশা করি ভুল করবেন না। ওকে, তাহলে আমাদের ঢাকা মুসলমান সাহিত্য সমাজ এতটুকু জানলেই হবে। এরপর আমরা দেখবো একটু করে এশিয়াটিক সোসাইটি এবং বাংলা একাডেমি, তারপর আমাদের আধুনিক যুগের বেসিক আলোচনা এখানেই শেষ হবে। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি শুরুতে কিন্তু এ নাম ছিল না। 1784 খ্রিস্টাব্দে এটা কলকাতায় প্রতিষ্ঠা করা হয়। 1784 তখন কিন্তু বাংলাদেশ ছিল না, কলকাতায় শুধু এশিয়াটিক সোসাইটি ছিল, ঠিক আছে, কলকাতায়। এবং যখন দেশ বিভাগ হয়, ভারত বিভাগের পর
1952 সালে এটা পাকিস্তান এশিয়াটিক সোসাইটি করা হয়। 1952 সালে এটা কি হয়? পাকিস্তান এশিয়াটিক সোসাইটি হয়, যখন পাকিস্তান এশিয়াটিক সোসাইটি হয়। ওকে, এরপর পরবর্তীতে এটা স্বাধীনতার পর 1971-এর পর এটা বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি হয়। ঠিক আছে, তাহলে এটা শুরুতেই কলকাতায় প্রতিষ্ঠা লাভ করে এশিয়াটিক সোসাইটি 1784 সালে। পরবর্তীতে যখন ভারত পাকিস্তান ভাগ হয় 1952 সালে পাকিস্তান এশিয়াটিক সোসাইটি নামকরণ করা হয়। মুক্তিযুদ্ধের পর সেটাকে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি নাম দেওয়া হয়। এবং এই এশিয়াটিক সোসাইটি কিন্তু প্রতিষ্ঠা করেন কে? প্রতিষ্ঠা করেন হচ্ছে স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স। এবং এই এশিয়াটিক সোসাইটি কিন্তু 2003 সালে কি করে? বাংলাপিডিয়া প্রকাশ করে। এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কি করে? 2003 সালে বাংলাপিডিয়া প্রকাশ করে। প্রশ্ন আসতে পারে বাংলাপিডিয়া মানে কি? বাংলাপিডিয়া হচ্ছে জাতীয় জ্ঞানকোষ। জাতীয় জ্ঞানকোষ। ওকে, তাহলে আমরা যেটা জানলাম বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জানলাম। শুরুতে 1784 সালে কলকাতায় প্রতিষ্ঠা লাভ করে। 1952 সালে সেটা পাকিস্তানি এশিয়াটিক সোসাইটি হয় এবং আমাদের স্বাধীনতার পর 1971 সালের পর সেটা বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি হয়। তবে এই এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন হচ্ছে স্যার উইলিয়াম জোন্স। আরেকটা বিষয় আমরা জানলাম এশিয়াটিক সোসাইটি হচ্ছে 2003 সালে বাংলাপিডিয়া প্রকাশ করে। কি প্রকাশ করে? বাংলাপিডিয়া, যেটার নাম, যেটা আসলে কি? জাতীয় জ্ঞানকোষ। প্রিভিয়াস এর প্রশ্ন আসছে বাংলাপিডিয়া বলতে কি? জাতীয় জ্ঞানকোষকে মিন করা হয়, জাতীয় জ্ঞানকোষ। ঠিক আছে, এবং এরপর আপনাদের জানা জরুরি হতে পারে হয়তোবা বাংলাপিডিয়ার প্রথম সম্পাদক, এই এশিয়াটিক সোসাইটিগুলো লাগবে না, বাংলাপিডিয়ার প্রথম সম্পাদক হচ্ছে সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম বাংলাপিডিয়ার প্রথম সম্পাদক, প্রধান সম্পাদক। এরপর আমরা দেখব লাস্ট বাট নট দ্য লিস্ট, বাংলা একাডেমি। বাংলা একাডেমি প্রতিষ্ঠা হয় কত? প্রতিষ্ঠা 1955 সালে প্রতিষ্ঠা লাভ করে। তবে যখন প্রতিষ্ঠা লাভ করে তখন এটার নাম কিন্তু কি ছিল? একাডেমি এরকম বানান ছিল না। একাডেমি বানান ছিল কীরকম? একাডেমি বানান ছিল এরকম। এই একাডেমি থেকে একাডেমি করা হয়, মানে দীর্ঘ ইকারকে হ্রস্ব ইকার করা হয় 2013 সালে। ঠিক আছে, বাংলা একাডেমি শব্দের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। বাংলা একাডেমি বানানটা পরিবর্তন করা হয়, দীর্ঘ ইকার থেকে হ্রস্ব ইকার করা হয় কত সালে? এটা করা হয় 2013 সালে করা হয়। 2013 সালেই করা হয়। আগে কিন্তু যখন প্রতিষ্ঠাকারীর নাম কিন্তু দীর্ঘ ইকার দিয়ে ছিল, বর্তমান নাম হ্রস্ব ইকার দিয়ে হয়। ঠিক আছে, তো এই বিষয়টা লাগবে, জানা লাগবে, কারণ বিদেশি শব্দের বানানে কিন্তু দীর্ঘ ইকার হচ্ছে না, এখন হ্রস্ব ইকার চলে আসছে। একাডেমি হচ্ছে একটা বিদেশি শব্দ, ইংরেজি শব্দ। এই ইংরেজি শব্দের বানানে দীর্ঘ ইকার হতে পারে না। সেই নেসেসিটি থেকেই 2013 সালে একাডেমি বানানটা কি করা হয়? হ্রস্ব ইকার দিয়ে করা হয়। এরপর আমরা বাংলা একাডেমি ভবনের পুরাতন নাম কি? বাংলা একাডেমি ভবনের পুরাতন নাম পরীক্ষা আসছে অনেকবার, বর্ধমান হাউস। ওকে, বাংলা একাডেমি পুরস্কার কখন থেকে? পুরস্কার শব্দের দন্তস্ব না মূর্ধন্য ষ হবে? গত ক্লাসে বলেছিলাম দন্তস্ব হবে। কি হবে? দন্তস্ব, যেহেতু পুরো অ আছে,
অ আছে, এখানে ই অথবা উ সাউন্ড দিলে, রস্য এবং ই সাউন্ড দিলে তখন সেটাকে বললাম যে মূর্ধন্য হবে। এখানে কিন্তু যেহেতু অ অথবা আ দিলে পুর, তাহলে দন্তস হবে। যেমনটা পুরস্কার, তিরস্কার এগুলোর ক্ষেত্রে দন্তস, আবিষ্কার, ঠিক আছে, পরিষ্কার এগুলোর ক্ষেত্রে মূর্ধন্য স, এমনটা বলেছিলাম। হোয়াটএভার, বাংলা একাডেমি পুরস্কার যদিও বা এটা প্রতিষ্ঠা লাভ করে 1955 সালে, তবে পুরস্কার প্রদান শুরু হয় 1960 সাল থেকে। 1960 সাল থেকে 5 বছর পর 1955 প্রতিষ্ঠা এবং 1960 সালে সেটা পুরস্কার দেওয়া শুরু হয়। এরপর আমরা দেখব বাংলা একাডেমির প্রকাশিত পত্রিকা রয়েছে কয়টি? 6টি পত্রিকা রয়েছে, 6টির মধ্যে আমরা সব দেখব না। কয়টি পত্রিকা? 6টি পত্রিকা। এই 6টি পত্রিকার মধ্যে 2টি পত্রিকা হচ্ছে উত্তরাধিকার এবং দান শালিকের দেশ, এগুলো ইম্পর্টেন্ট। বাংলা একাডেমির পত্রিকা উত্তরাধিকার এবং দান শালিকের দেশ। উত্তরাধিকার হচ্ছে একটি মাসিক এবং এটা ত্রৈমাসিক। ওকে, দ্যাটস অল অ্যাবাউট বাংলা একাডেমি। তাহলে আমরা বাংলা একাডেমি সম্পর্কে যেটা জানলাম, বাংলা একাডেমি প্রতিষ্ঠা লাভ করে 1955 সালে, এটা পুরস্কার দেওয়া হয় 1960 সাল থেকে। বাংলা একাডেমি যখন প্রতিষ্ঠা লাভ করে তখন বানানো ছিল দীর্ঘইকার, এটার বানানটা রস্যইকার বলা হয় 2013 সালে। এতটুকু জানতে হবে। এরপর আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে এটার 6টি পত্রিকা রয়েছে। 6টি পত্রিকার মধ্যে 2টা পত্রিকা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, একটা হলো উত্তরাধিকার, একটা হচ্ছে দান শালিকের দেশ। উত্তরাধিকার একটা মাসিক পত্রিকা, দান শালিকের দেশ ত্রৈমাসিক পত্রিকায়, পরীক্ষার আসার উপযোগী। ঠিক আছে, এই বিষয়গুলো। এবং বাংলা একাডেমি ভবনের পুরাতন নাম হচ্ছে বর্ধমান হাউস। এই পর্যন্ত হচ্ছে আমাদের আধুনিক দিক সম্পর্কে আলোচনা। আমরা যুগ বিভাগ এখানে শেষ করলাম। এর বাইরে আমরা সাহিত্যগুলো দেখলে হয়ে যাবে আশা করি। তো যেভাবে বলেছি সেভাবে দেখলেই আমাদের ইনফরমেশনগুলো আমাদের দেখেন 10 নাম্বার কি আসবে, সেখানে কিন্তু 10 নাম্বারের মধ্যে 5 নাম্বার সাধারণত বাংলা প্রথম বলি যেটা হলো বাংলা সাহিত্য অথবা এই যুগ বিভাগ থেকে আসে, আর 5 নাম্বার ব্যাকরণ থেকে আসে। তো মোটামুটি কোনো কিছু ছেড়েও দিতে পারবো না, আবার সব বিষয় আমাদের যেগুলো কোর ইনফরমেশন সেগুলো নিতে হবে। তো জুডিশিয়ারি প্রস্তুতির জন্য আমি যতটুকু বলেছি আশা করি ততটুকু দেখলেই হবে। ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড নাম্বার আপনারা পেতে পারেন। এরপর আমরা আজকের আমাদের যে আলোচনার বিষয় বললাম সমাস, সেটা সম্পর্কে একটু দেখব। সমাস মানে কি? সংক্ষেপ, মিলন অথবা একাধিক পদকে একপদী করেন। সিংহ চিহ্নিত আসন, একসাথে সিংহাসন, বিলাত হতে ফেরত, বিলাত ফেরত, যদি বলে হয় পথের রাজা, রাজপথ। ঠিক আছে, এরকম অনেকগুলা শব্দকে, অনেকগুলা পদকে এক পদে করার নাম হচ্ছে সমাস। ঠিক আছে, একাধিক পদের একপদীকরণ, একাধিক পদের, একের অধিক পদের একপদীকরণ। ওকে, এখানে যদি আমরা দেখি সমাস, তাহলে যেটা বললাম অনেকগুলা একাধিক পদ থেকে এক পদ করা। ওকে, এই সমাস কয় প্রকার সেটা নিয়ে কিন্তু এখন বর্তমানে 4 প্রকার বলা হচ্ছে। আমাদের এর আগের যে আমাদের পাঠ্য বই ছিল সেখানে বলা হয়েছে, বাংলা যেটা সরকারি এনসিটিবি কর্তৃক প্রকাশিত বই ছিল সেখানে 6 প্রকার, বাট বর্তমান সময়ে এসে বলা হচ্ছে 4 প্রকার। তবে এখনও পর্যন্ত আমাদের জুডিশিয়ারি সিলেবাসে যেহেতু স্পেসিফিক্যালি এবং সুস্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে না, তবে আমাদের জুডিশিয়ারি সিলেবাসটা চেঞ্জ করা হয় নাই, তাহলে আমরা 6 প্রকার ধরে নিয়ে পড়লেই হবে। বেসিক্যালি ওখানে আমরা জানি হচ্ছে সমাস কয় প্রকার? 6 প্রকার। যদি বলি দ্বন্দ্ব, দ্বিগু, কর্মদ্বারয়, ঠিক আছে, তারপর যদি বলি তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ভাব। ওকে, এই 6 প্রকারের মধ্যে বর্তমান আগের বইয়ে 6 প্রকার, বর্তমান বই কিন্তু এখানে
কর্মদ্বারয় এবং দ্বিগুকে বাদ দিয়েছে বর্তমান বই। কর্মদ্বারয় এবং দ্বিগুকে বাদ দিয়ে দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ভাব 4 প্রকার সমাসে সন্নিবেশিত করেছে। তারপরে আমরা এই 6 প্রকারগুলাই পড়ব, কারণ এখনো পর্যন্ত আমাদের জুডিশিয়ারি সিলেবাসে কোনো পরিবর্তন আসে নাই, যার কারণে আমরা উল্টাদড়ি করলে আমাদের এই ইনফরমেশনগুলো জানা হয়ে যাবে। ঠিক আছে, এই দুটাকে এখন তৎপুরুষে ঢুকিয়ে ফেলা হয়েছে, দ্বিগু এবং কর্মদ্বারয়কে, হোয়াট এভার। তাহলে এই বিষয়টা আমরা দেখব 6 প্রকার সমাসের প্রকারভেদ, এবং 6 প্রকার সমাসে আমরা একটু জিনিস ক্লিয়ার করব হচ্ছে এখানে বেশ বাক্যে যা থাকে। শুরুতে আমরা এটা জানার আগে দেখব বেশ বাক্য কি, সমস্ত পদ কি, সমসমান পদ কি। যেমন আমরা যদি বলি, আমরা একটা জিনিস দেখি, সিংহ সিংহ চিহ্নিত আসন ইকুয়াল টু সিংহাসন। ঠিক আছে, এটা হচ্ছে একটা সমাসের কিভাবে করব আমরা সেটা একটা জিনিস দেখলাম। এখানে দেখেন এই একসাথে এটাকে বলা হয় বেশ বাক্য। এটাকে কি বলা হয়? বেশ বাক্য অথবা বিগ্রহ বাক্য। বেশ বাক্য এটাকে বলা হয় সমস্ত পদ। এটাকে বলা হয় এক একটাকে একসাথে সিঙ্গে সিঙ্গে বলা হয় সমসমান পদ। দেখেন তাহলে আমরা যেটা দেখলাম, প্রতিটা সমাস যখন আমরা অনেকগুলো পদকে এক পদী করার নামই সমাস। সিংহ চিহ্নিত আসন একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, তিনটা পদকে এক পদে করার নামও হচ্ছে সমাস। তিনটা পদকে যখন এক পদে করা হবে, এই এক পদটার নাম হচ্ছে সমস্ত পদ। তিনটা পদকে আলাদা আলাদা নাম বলা হবে সমসমান পদ, এবং তিনটা পদকে একসাথে বলা হবে বেশ বাক্য অথবা বিগ্রহ বাক্য। সিংহ চিহ্নিত আসন পুরোটার নাম হচ্ছে বেশ বাক্য, আবার সিংহ একটা সমসমান পদ, চিহ্নিত একটা সমসমান পদ, আসন একটা সমসমান পদ, অথবা এটা তিনটা মিলে এক পদীকরণ করার পর যেটা আসে সেটার নাম হচ্ছে সমস্ত পদ। আমরা দেখব দ্বন্দ্ব সমাসে, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে বেশ বাক্যে, এই বেশ বাক্যে কি কি থাকে। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে থাকে হচ্ছে এবং ও আর, এবং ও আর, এবং এখানে উভয় পদ প্রাধান্য হয়। কি হয়? উভয় পদ প্রাধান্য পায়। ঠিক আছে, উভয়পদ প্রাধান্য হয়। দ্বিগু সমাসে আমরা দেখব এখানে সমাহার অথবা সংখ্যাবাচক শব্দ হয়। সমাহার হয় শত অব্দের সমাহার, তিনটা বুঝের সমাহার, এরকম থাকে। ঠিক আছে, সমাহার অথবা সংখ্যাবাচক যদি বলি সংখ্যা, এটা হচ্ছে দ্বিগু সমাস। ওকে, এবং দ্বিগু সমাসে কিন্তু সংখ্যাবাচক শব্দ থাকে, এখানে কোনো পদের প্রাধান্য এরকম কোনো বিষয় নেই। কর্মদ্বারয় সমাসে আমরা দেখব হচ্ছে যে জিনিস সেটি তাকে সাধারণত যে যিনি সেটি এগুলো থাকে, আবার এদিকে রূপ ন্যায় এগুলো থাকে কিন্তু। ঠিক আছে, আরও অনেক বিষয় থাকতে পারে। এবং এখানে হচ্ছে কোন পদ প্রাধান্য পাবে? কর্মদ্বারয় সমাসের ক্ষেত্রে পরপদের অর্থ প্রাধান্য পায়। এখানে উভয় পদ, দুইটা পদের প্রাধান্য। সিংহ চিহ্নিত আসন, সিংহ আসন দুইটার পদ প্রাধান্য হওয়া, তখন উভয় পদ প্রাধান্য পাওয়া বলে, অথবা একটা পদ প্রাধান্য পাইলে তখন সেটা হচ্ছে অন্য বিষয়। এখানে পরপদ প্রাধান্য পায়। তাহলে আমরা যেরকম কর্মদ্বারয় সমাসে পরপদ প্রাধান্য পায়। ঠিক আছে, বেশ বাক্যে কি থাকে? এখানে যে জিনিস সেটি রূপ এগুলো থাকে। তৎপুরুষ সমাস যদি দেখি, তৎপুরুষে আমরা যদি দেখব এখানে বিভক্তির লোপ হয়। এখানে কি হয়? বিভক্তির লোপ হয়। তা আমরা জানি বিভক্তি রয়েছে 7 প্রকার। প্রথমা শূন্য বিভক্তি, দ্বিতীয় কে রে এরে, তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী হচ্ছে তাও কে রে এরে, আবার পঞ্চমী থেকে হতেছে এ, ষষ্ঠী র বা এর, সপ্তমী হচ্ছে এ ও তে। তো এইগুলো যদি লোপ পায়, যেটা যখন লোপ পাবে তখন সেটাকে সেই তৎপুরুষ সমাস বলে। দ্বিতীয় বিভক্তি লোপ পালে দ্বিতীয় তৎপুরুষ, পঞ্চমী বিভক্তি লোপ পালে পঞ্চমী তৎপুরুষ, এমনটা বলে। আমরা বিস্তারিত জানবো, শুধু শুরুতে এইগুলো একটু আপনাদেরকে বেসিক ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে। তৎপুরুষ তাহলে বিভক্তি লোপ পাবে, এবং তৎপুরুষের ক্ষেত্রেও আমরা যেটা দেখবো পরপদ প্রাধান্য। তাহলে দ্বন্দ্বের ক্ষেত্রে উভয়পদ প্রাধান্য, কর্মদ্বারা এবং তৎপুরুষের ক্ষেত্রে পরপদ প্রাধান্য, এটা একটু মনে রাখতে হবে। এবং বহুব্রীহির ক্ষেত্রে কোনো পদে প্রাধান্য পায় না, কোনো পদই প্রাধান্য পায় না, মনে রাখতে হবে। ওকে, আর বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমরা যদি দেখি, তৃতীয় কোনো ভিন্ন অর্থ প্রদান করে। এখানে তৃতীয়, এখানে যার যাতে থাকে সাধারণত যার, এখানে কোনো পদে প্রাধান্য পায় না, তৃতীয় কোনো
বিষয় মিন করে। বহুব্রীহি সমাসে ব্যাস বাক্য থাকে হচ্ছে এগুলা। ওকে, অব্যয়ভাবে যদি দেখি আমরা, অব্যয়ভাবে এরকম কোনো স্পেসিফিক ব্যাস বাক্য এরকম থাকবে কোনো বিষয় না, যেমন দিন দিন, প্রতিদিন, আপাতমস্তম হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত, এরকম উপজেলা হচ্ছে জেলার সদৃশ। এখানে স্পেসিফিক আমরা বলতে পারবো না কোনো ব্যাস বাক্যে কী থাকে, অনেক বিষয় থাকে, অনেক অনেক ধরনের বিষয় থাকে। ওকে, তবে অব্যয়ভাবের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। তাহলে পূর্বপদের পূর্বপদ অর্থ প্রাধান্য পায়। তাহলে আমরা ছয় ধরনের সমাসের কথা বললাম। প্রথমে দ্বন্দ্ব সমাস বললাম, এখানে ব্যাস বাক্যে এবং ও আর থাকে। যেমনটা যদি বলা হয় বাবা ও মা, বাবা ও মা, মা ও বাবা, বাবা মা, বাবা ও মা, বাবা মা, ভাই ও বোন, ভাই বোন, ঠিক আছে, হতে পারে না? এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাসের এক্সাম্পল। উভয় পদ প্রাধান্য পাচ্ছে, কোনো পদকে কি হচ্ছে না, মাইনাস করতেছে না। দ্বিগু হচ্ছে সমাহার সংজ্ঞা, শতাব্দের সমাহার, তিনটা বুঝের সমাহার, ত্রিভুজ অথবা সংখ্যাবাচক আসলে এগুলো মিন করে। এখানে এটা দ্বিগু সমাস, কোনো পদ আসলে প্রাধান্য পাওয়ার বিষয় আসে না। কর্মদ্বারয় যে, যিনি, সেটি, রূপ নে এগুলো হয়। যিনি যশ, তিনি সাহেব, যশ সাহেব। অথবা যদি বলা হয় সিংহের নেই পুরুষ, সিংহ পুরুষ, ঠিক আছে, অথবা সিংহ পুরুষের নেই, এরকম যা, অথবা তুষারের নেই রাঙ্গা, তুষার রাঙ্গা। এখানে আসলে এগুলো লোপ পায় ব্যাস বাক্যে। কর্মদ্বারা সমাস এখানে প্রাধান্য পায়, পরপদ প্রাধান্য পায়। তৎপুরুষ সমাসেও কিন্তু পরপদ প্রাধান্য পায়। তাহলে আমরা দেখলাম দুইটা সমাসের ক্ষেত্রে পরপদ প্রাধান্য, দ্বন্দ্ব সমাসে উভয়পদ প্রাধান্য, বহুব্রীতে কোনো পদেই প্রাধান্য পায় না, অব্যয়ভাবে পূর্বপদ প্রাধান্য পায়। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, পরীক্ষায় প্রিলিতে আসতে পারে। আবার তৎপুরুষে দেখলাম যে বিভক্তি যেটা লোপ পায় সেটাকে সেই তৎপুরুষ সমাস বলা হয়। আবার বহুব্রীতে যার যাতে হয়। এই হচ্ছে আমাদের সমাসের বেসিক আলোচনা। এরপর আমরা প্রতিটা সমাসের কয়েকটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হবে। যেগুলো আমি বলবো সেগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? শুরুতে আমরা দ্বন্দ্বটা একটু দেখব। দ্বন্দ্ব সমাস কেমন হতে পারে? দ্বন্দ্ব সমাস হচ্ছে পরীক্ষা আসলে কোনটা দ্বন্দ্ব সমাস সেটা আসবে না। প্রিলিতে বললাম কি অর্থে দ্বন্দ্ব হয়েছে সেটা পরীক্ষা আসতে পারে, কি অর্থে দ্বন্দ্ব সেটা পরীক্ষা আসবে। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে এটা কি দ্বন্দ্ব সমাস কিনা সেটা আসবে না। আবারও বলছি, কোন অর্থে দ্বন্দ্ব সেটা আসবে। রিটেন ডিফারেন্ট বিষয়, রিটেনে একবার নাকি দুইবার আসছে প্রিভিয়াস ইয়ারে সমাস, গতবার আসে নাই, এর আগেরবারও আসে নাই। আমি যেটা দিয়েছিলাম সেটাতে মনে হয় আসে নাই, হোয়াটএভার, একটু দেখতে হবে। আসতে পারে, না আসতে পারে, ঠিক আছে, তারপর আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। প্রিলির ক্ষেত্রে যদি আসে এখানে কোন অর্থে দ্বন্দ্ব হয়েছে, যেমন যদি বলা হয় দা কুমড়া, দা ও কুমড়া, ঠিক আছে, এখানে এটা কোন অর্থে দ্বন্দ্ব? দা ও কুমড়া যদি বলা হয় এখানে কোন অর্থে দ্বন্দ্ব? বিরোধাত্মক। কারণ দা কুমড়ো কখনো এক ধরনের হইতে পারে না। দা কুমড়ো দা দিয়ে কুমড়োকে কেটে ফেলে, বিরোধাত্মক। পরীক্ষা এইভাবে আসে আসলে, ঠিক আছে। যদি বলা হয় আয় আয় ব্যয়, আয় ও ব্যয়, আয় ব্যয় কি হবে? আয় ও ব্যয়, এখানে বিপরীতাত্মক। আয় হচ্ছে এক ধরনের, ব্যয় হচ্ছে অপোজিট, বিপরীত শব্দ, এই জন্য এটা বিপরীতাত্মক, ঠিক আছে, বিপরীতাত্মক। আবার যদি বলা হয় এখানে হাট বাজার, হাট বাজার, হাট ও বাজার, কোন অর্থে দ্বন্দ্ব? তাহলে সিমিলার, যে হাট সে বাজার, একই কথা না, এই জন্য এটাকে সমার্থক। তো আপনাদেরকে বুঝে ফাইন্ড আউট করতে হবে কোন অর্থে দ্বন্দ্ব। প্রিলিমিনারিতে পরীক্ষার প্রশ্ন আসতে পারে, দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রাধান্য পায়? উভয় পদ প্রাধান্য পায়। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে এইগুলো যদি দেয় কোন অর্থে দ্বন্দ্ব, তখন সেটা আপনাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। এরপর আমরা দেখব কর্মধারয় সমাস। কর্মদ্বারের সময় আমরা বলেছিলাম, কিছুক্ষণ আগে বললাম, পরপদ প্রাধান্য পায় এবং যে, যিনি, সেই অথবা নিয়ে, এগুলা বিভক্তি ব্যাস বাক্যে সাধারণত এগুলা কি হয়? লোপ পায় এবং এগুলা থাকে, ঠিক আছে। তো কর্মদ্বারের সময় যদি আমরা এক্সাম্পল বলি, এখানে সাধারণত পরপদ প্রাধান্য পায়। ওকে, যেমন যদি বলি যে শালাক, যে সে হতে পারে যে শালাক সেই, যে সে দিয়ে হতে পারে যে চালাক সেই চতুর, চালাক চতুর। অথবা যিনি যশ তিনি সাহেব, যশ সাহেব।
জজ সাহেব। তাহলে যেই সেই যিনি তিনি এগুলো দিয়ে কি হতে পারে, কর্মধারয় সমাস হতে পারে। এখানে পরপদ প্রাধান্য পায়, ঠিক আছে, পরপদ প্রাধান্য পায়। এতটুকু গেল। এই কর্মধারয় সমাস সাধারণত আমরা 4 ধরনের কর্মধারয় দেখি। প্রথম কর্মধারয় যদি আমরা দেখি মধ্য পদলোপী। মধ্য পদলোপী মানে হচ্ছে মধ্য পদটা লোপ পাওয়া, মধ্য পদলোপী কর্মধারয়। যেমন যদি বলো হই সিংহ, সিংহ চিহ্নিত আসন, কিছুক্ষণ আগে বললাম সিংহাসন, দেখেন এই চিহ্নিতটা লোপ পাচ্ছে। ওকে, আবার যদি বলি আমি সাহিত্য সভা, সাহিত্য সভা যদি বলি সাহিত্য বিষয়ক সভা, এটা লোপ পাচ্ছে, মধ্যপদটা লোপ পাচ্ছে, সাহিত্য সভা, ঠিক আছে। তাহলে এগুলো কর্মধারয় সমাসের ক্লাসিফিকেশন যদি বলি, এই মধ্যপদলোপী একটা যায়। এরপর যদি আমরা দেখি উপমান, উপমানটা ইম্পর্টেন্ট। উপমান কর্মধারয় যদি বলি, সাধারণত দুইটা বিষয় দেখবেন, একটা হচ্ছে বিশেষণ উল্লেখ থেকে তুলনা। বিশেষণ উল্লেখ থাকবে, এখান থেকে জুডিশিয়ারি পরীক্ষায় আসছে বিগত বছর 13তম জুডিশিয়ারিতে আসছে এই উপমান কর্মধারয় থেকে, উল্লেখ থেকে তুলনা, এবং ন্যায় মাঝখানে থাকে, এগুলোতে ন্যায় মাঝখানে থাকে। ওকে, আবার যদি বলা হয় পরীক্ষায় 13তম জুডিশিয়ারিতে একটা প্রশ্ন আসছে, প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটাকে কি বলে। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে যেটা ডিরেক্ট আপনার সামনেই আছে, এটার সাথে যেটা আপনার সামনে নেই সেটাতে তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটাকে যেটা আপনি দেখতেছেন ওটাকে কি বলা হয়। এটা 13তম জুডিশিয়ারি রিটেন আসছে, তাহলে জানতে হবে সেটাকে উপমেয় বলা হয়। তাহলে প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ বস্তুর সাথে তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটাকে বলা হয় উপমেয়। 13তম জুডিশিয়ারিতে আসছে, ইম্পর্টেন্ট। এবং উপমানের ক্ষেত্রে আমি বললাম ন্যায় মাঝখানে বসে এবং বিশেষণের সাথে বিশেষণের উল্লেখ থাকে। যেমনটা যদি আমি বলি এক্সাম্পল দিই, এখানে কি তুষারের নেই শুভ্র, তুষার শুভ্র, নেই মাঝখানে আছে, তুষারের শুভ্র, বিশেষণের উল্লেখ আছে, ঠিক আছে, তুলনা করা হচ্ছে তুষারের নেই শুভ্র। সাদা কোনো বিষয় আপনি দেখলেন, কোনো পেজ দেখলেন, বললাম তুষার নেই শুভ্র, কোনো মেয়ে দেখলেন তুষার শুভ্র মেয়ে, তো তুষারের মধ্যে যেরকম সাদা এরকম সাদা বলতে চাচ্ছেন, তাহলে ওটা পরোক্ষ। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করতেছেন, বিশেষণ দিচ্ছেন, সেই জন্য সেটাকে বলা হবে উপমান, ঠিক আছে। অরুণের নেই রাঙ্গা, অরুণ রাঙ্গা, এটা যদি এটা বলতে পারেন, অথবা ভ্রমরের নেই কৃষ্ণ, ভ্রমর কৃষ্ণ, এটাও বলতে পারেন। তাহলে এগুলো উপমান কর্মধারয়। আবার উপমিত হতে পারে কীরকম, উপমিত কর্মধারয়, যেখানে বেসিক্যালি বিশেষ্যের মধ্যে তুলনা হয়। কি হয়, বিশেষ্যের মধ্যে তুলনা হয়, এবং নেই শেষে থাকে, সাধারণত নেই দিয়ে বলি আমি পুরুষ সিংহের নেই সিংহ পুরুষ, সিংহ পুরুষ, ঠিক আছে। দেখেন এটা মাঝখানে, এবং দুটোই কিন্তু বিশেষ্য নাউন, আর এখানে দুইটাই বিশেষণ ছিল, তো ওইখানে বিশেষ্য দুইটা হতে পারে, এখানে কিন্তু বিশেষ্য থাকবে, ঠিক আছে। আর এটা মাঝখানে শেষে থাকে, পুরুষ সিংহে নেই, এটা সিংহ পুরুষ, এটা উপমিত কর্মধারয়, নিয়ে শেষে থাকে, বিশেষ্যের মধ্যে তুলনা। ওকে, এগুলো একটু দেখবেন। এরপর আমাদের আরেকটা কর্মধারয় আছে, রূপক কর্মধারয়। কি কর্মধারয়, রূপক। সাধারণত রূপটা মাঝখানে, যেমন যদি বলা হয় আমরা মুখ যদি বললাম যে মনরূপ মাঝি, মন মাঝি, ঠিক আছে।
রূপটা মাঝখানে থাকলে সেটাকে বলা হয় রূপক কর্মদ্বারয়। মন রূপ মাঝি, মন বাজি, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, মন রূপ মাঝি, মন মাঝি। এক্সাম্পল যেগুলো আছে সেগুলাই একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। কমন কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবেন। মন রূপ মাঝি, মন মাঝি, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। যখনই কোনো সমাসের নাম বলা হবে তখনই আপনাকে ব্রেইনে সিগন্যাল দিতে হবে এটার উদাহরণ হচ্ছে এটা, তাহলেই পারবেন। যখনই কোনো ধ্বনি পরিবর্তনের আপনাকে নাম বলা হবে, স্বরসংগতির নাম বলা হবে, তখনই আপনাকে একটা এক্সাম্পল ব্রেইনে সিগন্যাল দিতে হবে। ধ্বনি বিপর্যয়ের নাম বলে দিলে তখনই বলবো যে আপনি সেটা পারতেছেন অথবা পারার আপনি পথে আছেন, কারণ এইসব বিষয়গুলো আপনি এক্সাম্পল দিয়ে মনে রাখলে বেশি মনে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কর্মদ্বারয় সমাস। এরপর আমরা দেখব হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ হচ্ছে বিভক্তির লোপ। পূর্বপদে বিভক্তির লোপ। আমরা আজকে তৎপুরুষ সমাস শেষ করে আজকে সমাসের আলোচনা এখানে শেষ করব। আচ্ছা, তৎপুরুষ সমাস আমরা আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে আমরা অনুবাদ রিলেটেড আলোচনা করব। আমরা সমাসের দ্বন্দ্ব এবং কর্মদ্বারয় আজকে শেষ করলাম। বাকি চারটা সমাস সম্পর্কে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের যে আমরা আলোচনার টপিক হিসেবে দিলাম অনুবাদ রিলেটেড একটু আলোচনা করব। অনুবাদটা আসলে কীভাবে অ্যান্সার করবেন পরীক্ষায়। অনুবাদে আমি বলি অনুবাদে টোটাল 15 মার্কস। অনুবাদে কত নাম্বার? 15 মার্কস। তো এই 15 মার্কসটা সিকিউর করা, 15 মার্কস কিন্তু কম না। এই 15 নাম্বারে কিন্তু অনেকে একটু চেষ্টাও করে না, অনেকে চেষ্টাও করে না যে এই নাম্বারটা কেমনে বাড়ানো যায়। খেয়াল করবেন, আমরা অনেক সময় 5 নাম্বার 10 নাম্বারের জন্য অনেক বেশি পড়াশোনা করি, কিন্তু অনেকগুলো নাম্বার আমাদের চোখের সামনে চলে যায় লিখিতের জন্য। অনেকে খেয়াল করে না, ক্যালকুলেশন করে না আসলে কোন জায়গায় কি করা যায়। আপনি যদি অনুবাদ না পড়েন, অনুবাদ এই 15 নাম্বারে আপনার 5, 6, 7-এর বেশি আসবে না আন্দাজে যদি করেন। তবে এটা যদি প্র্যাকটিস করেন, এই অনুবাদটা আপনার শুধুমাত্র যে অনুবাদে 15 নাম্বার আপনাকে সিকিউর করবে তা না, সেটা আপনার অনুবাদ প্র্যাকটিস করার মাধ্যমে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং, আপনার লেখার স্কিল, লেখার স্ট্যান্ডার্ড সব কিছু অটোমেটিক্যালি ডেভেলপ হবে। আর যখনই আপনার লেখার স্কিল, লেখার সিস্টেম সব কিছু ডেভেলপ হবে, টেকনিক, তখনই ওভারঅল কিন্তু আপনার রাইটিং স্কিল বেড়ে যাবে। তো এই রাইটিং স্কিল বাড়ানোর জন্য অনুবাদের কোনো বিকল্প নেই। ঠিক আছে, তাহলে অনুবাদটা আমাদের প্র্যাকটিস করতে হবে। অনুবাদ বিষয়টা আমি 1 সপ্তাহ ধরলাম, 1 সপ্তাহের মধ্যে আমি অনুবাদে একদম সুপার হিরো হয়ে গেলাম, খুব বেশি বস হয়ে গেলাম। অনুবাদের বিষয়টা আসলে সেরকম না। অনুবাদ যেটা করতে হবে, কন্টিনিউয়াসলি আমাকে প্রস্তুতি নিতে হবে, কন্টিনিউয়াসলি ডে বাই ডে। আপনি যেগুলো সম্পাদকীয় বিভিন্ন কলাম আছে, একটা বই আছে মোহিত সম্পাদকীয়, প্রতি মাসে বের হয় মোহিত সম্পাদকীয়, ঠিক আছে, অথবা ম্যান, এই জাতীয় বই কতগুলো বের হয়। বাজারে মনে হয় আরও বই থাকতে পারে, অনুবাদের বই বলেন, অথবা এগুলোর থেকে আপনি সম্পাদকীয়গুলো বাংলা ইংলিশ ভেঙে দেওয়া আছে, বিভিন্ন ফ্রেজাল ওয়ার্ড, গ্রুপ বার, সেখান থেকে আপনাকে প্র্যাকটিস করলে আমি বলবো আপনার লেখার স্কিল, লেখার ওভারঅল প্যাটার্ন চেঞ্জ হবে। আর যখনই আপনি কোনো বিষয় জানেন, আমি বারবার বলি, জানার চাইতে হচ্ছে আপনার কীভাবে লিখতেছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাউ ইউ প্রেজেন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কতটুকু আমি ইনফরমেশন জানি, ইনফরমেশনগুলো কীভাবে সাইমালটেনিয়াসলি একটার পর একটা, ওয়ান আফটার অ্যানাদার আমি বইয়ে খাতায় দিব, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর গেটিং এ গুড মার্কস। তো এটার জন্য আপনার প্রিপারেশন দরকার, প্রস্তুতি দরকার, আপনার কন্টিনিউয়াস প্র্যাকটিস দরকার। ঠিক আছে, তো অনুবাদের জন্য আপনারা এই 2টা বই অবশ্যই দেখতে পারেন। পাশাপাশি অনুবাদও ক্লিয়ার হয়ে গেল, আপনাদের বাংলাদেশ আন্তর্জাতিকের বেসিকটাও ডেভেলপ হয়ে গেল। আরেকটা বিষয় আমি এখানে বলে রাখতে চাই, সেটা হলো অনুবাদ কিন্তু সবসময় যে আক্ষরিক লিটারেল মিনিং তা না। অনুবাদ কি হতে পারে? আক্ষরিক অনুবাদ হতে পারে, ভাবানুবাদ হতে পারে। আক্ষরিক, ভাবানুবাদ, ঠিক আছে, লিটারেল এবং এই ভাবানুবাদ হতে পারে। অনেক সময় আমাদের ইংলিশে যেটা দেওয়া থাকবে 5 নাম্বার, এইটার বাংলা কিন্তু হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড কপি করতে পারবেন না, এখানে ভাব অনুবাদ দিতে হবে। এটা আসলে কি ভাব দেওয়া হচ্ছে, যেমন যদি একটা এক্সাম্পল বলি, ডগ ডেজ দিছে আপনাকে, ডগ ডেজ মানে কুত্তার দিন তো হবে না, কুকুরের দিন হবে না। ডগ ডেজ মানে হচ্ছে কি মুষলধারে বৃষ্টি হওয়া, অথবা যদি বলা হয় আপনাকে হট পটেটো, এখানে গরম আলু তো হবে না। হট পটেটো মানে হচ্ছে কারেন্ট নিউজ, ফ্রেজাল ওয়ার্ডগুলো যেগুলো বললাম। যদি বলা হয় গো টু ডগস মানে যদি বলা হয় কুকুরের কাছে যাওয়া, এরকম তো হবে না, হবে কীরকম? গোল্লায় যাওয়া। তো এরকম ফ্রেজাল মিনিং রয়েছে, অথবা গ্রুপ ভার্ব রয়েছে। যেমন যে আমি যদি বলি আপনাকে লুক ইনটু, হ্যাঁ, আমার দেয়া আছে কি লুক
ইন্টু, আপনি এখানে ইংলিশে লুক ইন্টু দেখে দেখে দিয়ে থাকানো লিখে দিয়েছেন, এটাও ওকে থাকায়। দ্য পুলিশ লুক ইন্টু দিস ম্যাটার, দ্য পুলিশ লুকস ইন্টু দিস ম্যাটার। ঠিক আছে, এটা যদি আপনি দেখেন পুলিশ হচ্ছে বিষয়টি তাকাচ্ছে, লিখতে পারবেন? পুলিশ, দ্য পুলিশ লুকস ইন্টু দ্য ম্যাটার, পুলিশ বিষয়টি তাকাচ্ছে, লিখতে পারবেন না? লুক ইন্টু মানে হচ্ছে তদন্ত করা, তাহলে আপনাকে জানতে হবে গ্রুপ ভার্ব। লুক ইন্টু তদন্ত করা, লুক আপ ডাউন হচ্ছে ঘৃণা করা, হ্যাঁ। তারপর লুক আপ মানে কোনো কিছু সার্চ করা, কোনো কিছু খোঁজা, লুক এট মানে তাকানো। তাহলে শুধু একটা এক্সাম্পল দিলাম না। গিভ মানে হচ্ছে দেওয়া, গিভ আপ মানে ত্যাগ করা। গ্রুপ ভার্ব অনেক রয়েছে, ঠিক আছে। এই গ্রুপ ভার্বগুলো আপনাকে জানতে হবে। ফ্রেজালে ভোকাবুলারিতে আপনাকে স্ট্রং হইতে হবে, তাহলে আমি বলবো আপনি অনুবাদে ভালো একটা মার্কস সিকিউর করতে পারবেন। অনুবাদে ভালো মার্কস সিকিউর করার জন্য আপনাকে যে যে বিষয়গুলো করতে হবে, আমি যদি প্রথম থেকে বলি, ইংরেজি যে বিষয়টা থাকবে সেটা মনোযোগ সহকারে পড়বেন, ফুল কনসেন্ট্রেশন দিয়ে প্রতিটা সেন্টেন্স পড়ে ফেলবেন। সেন্টেন্স পড়ে ওখানে কি বোঝাতে চাচ্ছে সেটা দেখবেন, ওয়ার্ড বাই ওয়ার্ড। আপনি এটা ট্রান্সলেট করলে হবে না, ট্রান্সলেট করলে আপনাকে হাস্যকর একটা মিনিং দিতেও পারে অনেক সময়, কারণ জুডিশিয়ারিতে অনুবাদটা কঠিন দেয়। আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, অনুবাদটা একটু কঠিন দেয়, তাহলে এটা করা যাবে না। তারপর যদি বলি, আপনাকে ভোকাবুলারি শব্দভাণ্ডার বাড়াইতে হবে। ভোকাবুলারি এটা অনেক বেশি বাড়াইতে হবে, ইনক্রিজ করতে হবে, এটা ইনক্রিজ ভোকাবুলারি, মাথায় ভোকাবুলারি স্টক বাড়াইতে হবে আপনার। এরপর যদি বলা হয় যদি কোনো দুর্বোধ্য কোনো বাক্যাংশ দেয়, দুর্বোধ্য কোনো যদি ক্লজ দেয়, বুঝতেছেন না আপনি আসলে কি মিন করা হচ্ছে, তাহলে আপনার যতটুকু পুরোটা সেন্টেন্স পড়ে আপনার কাছে যেটা সঙ্গতিপূর্ণ রিজনেবল মনে হচ্ছে এভাবে লিখে দিবেন। একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেটিং করবেন তা না। দুর্বোধ্য ক্লজ হলে সঙ্গতিপূর্ণ আপনি কথা লিখবেন, কোহারেন্ট কথা লিখবেন, ঠিক আছে, সঙ্গতিপূর্ণ। তারপর যদি বলি আমি, যদি অনেকগুলো জটিল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স দেয়, এগুলো আপনি ব্যঙ্গে করতে পারেন, ঠিক আছে, এগুলো নো প্রবলেম। এগুলো যে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স দিছে, মানে কমপ্লেক্স কম্পাউন্ডেই আপনাকে কি করতে হবে, অনেকগুলো সেন্টেন্স থাকে 3-4 লাইনের, ওগুলো আপনি ব্যঙ্গে অনুবাদ করতে পারবেন, ঠিক আছে, ব্যঙ্গে অনুবাদ করতে পারবেন। অর্থাৎ এটাকে বলে ভাবানুবাদ। এটার আসলে অনুবাদের ইয়েটা হচ্ছে আপনাকে যেটা দেওয়া হচ্ছে এটা কি বোঝাতে চাচ্ছে সেটা আপনাকে ভালো মতো বুঝিয়ে দেওয়া। তারপর যদি বলি, সাধুচলিত মিশ্রণ করা যাবে না। যখন ইংলিশ থেকে বাংলা করবেন তখন সাধুচলিত মিক্স করা যাবে না, সাধুচলিত মিক্স করা যাবে না। তারপর যদি বলি, টেন্সের স্ট্রাকচার মেনটেন করতে হবে। টেন্সের স্ট্রাকচার, টেন্স আমরা জানি দেয়ার আর 12 কাইন্ডস অফ টেন্স। আমরা যদি বলি প্রেজেন্ট 4 প্রকার, পাস্ট 4 প্রকার, ফিউচার 4 প্রকার। আপনাকে দেওয়া হয়েছে এটা কন্টিনিউয়াস টেন্সে, বলা হচ্ছে অতীতে এটা করা হয়েছিল। অতীতে করা হয়েছিল বললে এটা এক বিষয়, আর যদি বলা হচ্ছে বর্তমানে করা হচ্ছে, এই করা হয়েছিল, হচ্ছে, হবে, হতে থাকবে, ঠিক আছে, এগুলো কিন্তু ব্যবধান রয়েছে। হতে থাকবে, হবে, এটা তো ব্যবধান রয়েছে। ফিউচার কন্টিনিউয়াস হলে হতে থাকবে, তাহলে এগুলো আপনাকে বুঝতে হবে। যদি বলা হয় আপনাকে এটা করা হচ্ছে অলরেডি কন্টিনিউয়াসলি, অথবা করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট, আপনাকে করা হয়েছে হ্যাভ বিন টেকেন, নেওয়া হয়েছে, দ্যাট মিনস নেওয়া হয়েছে, ঠিক আছে। যদি বলা হয় ইজ বিন টেকেন, নেওয়া হচ্ছে, ইজ বিন টেকেন, নেওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে আপনাকে টেন্সের বিষয়গুলো বুঝতে হবে। আপনাকে নেওয়া হচ্ছে নাকি নেওয়া হয়েছিল, এটা যদি ভালো মতো দিতে না পারেন তাহলে অনুবাদ চেঞ্জ হয়ে যাবে। যদি বলা হয় সরকার, গভর্নমেন্ট অলরেডি স্টেপ নিয়েছে, মাদক দূর করার জন্য সরকার অলরেডি স্টেপ নিয়েছে, হ্যাভ অলরেডি টেকেন, নিয়েছে। যদি বলা হয় নিয়েছিল, তখন একটা বিষয়, নিবে, উইল নিবে, তাহলে এগুলো আপনাকে বুঝতে হবে। টেন্সের স্ট্রাকচার মেনটেন করতে হবে। তারপর যদি বলি, আমরা যদি বলি ইংলিশে আমরা যেটা দেখি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রথমে সাবজেক্ট থাকে, কর্তা থাকে, তারপর ক্রিয়া, তারপর হচ্ছে অবজেক্ট। ইংলিশে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কিন্তু বাংলায় যখন এটা করে দিবেন তখন কি হয়ে যাবে, কর্তা, কর্ম, ক্রিয়া। বাংলায় উল্টো, কিন্তু ইংলিশে সাবজেক্ট, ভার্বটা এখানে, এটা পরে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কিন্তু বাংলার ক্ষেত্রে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এটাও কিন্তু মেনটেন করতে হবে আপনাকে। সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই,
আই ডু দিস ওয়ার্ক, আমি কাজটি করি, আমি কাজটি করি। আই ডু দিস ওয়ার্ক, আমি কাজটি করি। তাহলে এটা বাংলা করলে আমি করি, আই ডু দিস ওয়ার্ক। এখানে দেখেন আমি করি কাজটি, আমি করি কাজটি হচ্ছে মিলতেছে, সিম্পল সেন্টেন্স বললাম। আমরা করি কি, আমি কাজটি করি। তাহলে এই অবজেক্টটা আগে নিয়ে আসি, বার্বটা পরে নিয়ে যাই। যখন বাংলা মিনিং করি তখন ট্রান্সলেশনে যখন বড় সেন্টেন্স দিবে তখন আপনাকে সেম কাজটা করতে হবে। যে ইংলিশে যদি বা দেওয়া হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আপনাকে করার সময় কর্তা কর্মক্রিয়া, খুবই সিম্পল ম্যাটার, যাতে ভুল না করেন এই জন্য বলা, হয়তো অনেকে পারেন বিষয়গুলো, তারপরে আপনাদের ভুল না করার জন্য। তারপরে ইংলিশে আমরা দেখি দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ, অথবা অনেক কিছু থাকতে পারে, দেয়ার ইট, এই বিষয়গুলো থাকে। দেয়ার ইট যদি বলি, তারপর হচ্ছে অনেক বিষয় থাকে এরকম, এগুলো আসলে বাংলা মিনিং হয় না, ঠিক আছে। দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ, বাংলাদেশে অনেকগুলো নদী রয়েছে, দেয়ার আর বাংলা এখানে সেখানে এগুলো হচ্ছে না কিন্তু, ঠিক আছে, এগুলোর বাংলা হয় না। আবার আপনাকে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ সম্পর্কে আড়িয়ে রাখতে হবে। আমি প্রথমে যেটা বললাম ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, তো ইডিয়ম অ্যান্ড ফ্রেজ তো আপনার 5 নাম্বার এমনিতে আসতেছে, ভোকাবুলারি 5 নাম্বার ইংলিশে আসতেছে। তো ইংলিশে ভোকাবুলারিটা আপনি বেশি স্ট্রং করেন, ফ্রেজ অ্যান্ড ইডিয়ম সম্পর্কে জানেন, তাহলে ট্রান্সলেশন আপনাকে কাজ দিবে। ট্রান্সলেশন আমি বলি হলপ করে বলতে পারি, ইংলিশ ট্রান্সলেশনে কিন্তু সব কিছু অ্যাকুরেসি দেয় না, কোনো না কোনো গ্রুপ ভার্ব, কোনো ফ্রেজাল কিন্তু দেয়। তো গ্রুপ ভার্ব ফ্রেজালের অ্যাকুরেট মিনিং না জানলে আপনি কোনোভাবেই লিখতে পারবেন না। এই যে কিছুক্ষণ আগে বললাম আপনাকে দিচ্ছে লুক ইন্টু, দ্য পুলিশ লুক ইন্টু দিস ম্যাটার, তো আপনি সেক্ষেত্রে যদি বলে পুলিশ এই ম্যাটারটি থাকায় হবে না, তদন্ত করে, এভাবে হবে, ঠিক আছে। আর অনেক গ্রুপ ভার্ব রয়েছে, ফ্রেজাল রয়েছে, এগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তাহলে একটা বিষয় আবার বলি, লিটারেল মিনিং না ভাবানুবাদ করবেন। লিটারেল মিনিং করতে গেলে অনেক সময় হাস্যকর মিনিং দিতে পারে, আসলে কি বোঝাচ্ছে সেটা বুঝে অ্যান্সার করবেন। আমি যা বললাম সেগুলো মেনটেন করবেন। আর ওভারঅল ট্রান্সলেশনে ভালো করার জন্য আপনার যেটা দরকার সেটা হচ্ছে কন্টিনিউয়াস প্র্যাকটিস লাগবে আপনাকে। না হয় 1 মাস 1 সপ্তাহ চেষ্টা করে আপনি ট্রান্সলেশনে ভালো করতে পারেন না। যে ট্রান্সলেশনে ভালো সে ইংলিশে ভালো, বাংলায় ভালো। ট্রান্সলেশনে ভালো মানে হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো, আপনার রাইটিং স্কিল ভালো, আপনি সিআরপিসিতে ভালো জানেন, আপনি সিপিসি ভালো জানেন, অনেকগুলো ইনফরমেশন আপনার মাথায় আছে, ঠিক আছে। যখন লিখতে যাবেন, সুন্দর করে লিখতে চাইলে আপনার কিছু শব্দ দরকার, কিছু শব্দ ভান্ডার দরকার। শুধুমাত্র সবসময় এভাবে লিখবেন যে দ্য রিজন বিহাইন্ড দিস ডিসিশন হ্যাজ বিন গিভেন বিলো, সবসময় গিভ দিয়ে লিখতেছেন, অথবা সেজ দিয়ে লিখতেছেন, ডিফারেন্স দিয়ে লিখতেছেন। এই ওয়ার্ডগুলো না লিখে আনকমন কিছু ওয়ার্ড লেখার চেষ্টা করবেন। লেট ডাউন আমরা লিখেছিলাম লেট ডাউন, এনুমেরেট অথবা স্টিপুলেট, কিছু আনকমন শব্দ যদি বলা হয়, ইনকর্পোরেট, ইনভোক, এই ওয়ার্ডগুলো কিছু না, এগুলো নলেজের বিষয় না, এগুলো হচ্ছে আপনার খাতাটাকে একটু আলাদা করা। যখন খাতা যিনি কাটবেন ওনার কাছে মনে হবে যে নো, এই স্টুডেন্ট হচ্ছে একটু চেষ্টা করছে, এই স্টুডেন্টের লেভেলটা একটু ভালো। লেভেল আসলে ভালো না, ওই যে ওয়ার্ড কিছু এক্সট্রা দেওয়া। তো সহজ আমরা আগে থেকে পড়ে আসতেছি, এই ওয়ার্ডগুলো যাতে না দেন। তো এগুলো করতে গেলে আপনার ভোকাবুলারি স্ট্রং হতে হবে, আপনার ট্রান্সলেশনে স্ট্রং হতে হবে। আপনি সিআরপিসির একটা বিষয় জানান যে এটা মামলা করা যাবে না, এটা প্রত্যাহার হবে, এরকম বিষয়। তো এই বিষয়টা আপনি যখন ইংলিশে লিখবেন, দ্যাটস কল ট্রান্সলেশন। বাংলা সেন্সটা বাংলায় মাথায় গ্রো হয়েছে, ইংলিশে লিখতেছেন। তাহলে ওভারঅল যদি আপনার ট্রান্সলেশনে দক্ষতা বাড়ে, আপনার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষতা বাড়বে। ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষতা বাড়লে ওভারঅল 1000 নাম্বারে বড় ধরনের ইফেক্ট তৈরি হবে। ওকে, তো ভালো মতো প্র্যাকটিস করেন। দ্যাটস অল অ্যাবাউট টুডে। আগামী 3টা ক্লাস রয়েছে আমাদের বাংলা ক্লাস, এগুলো হয়তো আপনাদেরকে অচিরে শিডিউল দেওয়া হবে। আগামী ক্লাস নেই, শেষ করে আমরা বাংলা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।